অবন্তীকে মেঝে থেকে তুলে বিছানায় শুয়ে দিয়ে হাতের কাগজটার দিকে লক্ষ্য করলাম। কি এমন আছে এখানে লেখা যার জন্য অবন্তী হঠাৎই অজ্ঞান হয়ে গেল? কাগজের লেখাগুলো দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার জোগাড়। চন্দ্রিমা অবন্তী পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কাগজ থেকে মুখ তুলে চন্দ্রিমার দিকে তাকালাম। চন্দ্রিমা, ছোটমার অবন্তী ছাড়া একটা ছেলে আছে, এটা তোমরা আমায় এতদিন জানালে না কেন? আর এই সামান্য একটা লেখা পড়ে অবন্তী এমন অজ্ঞান হয়ে গেল কেন? আমার কথা শুনে মনে হচ্ছে চন্দ্রিমার শখ লেগে গেল। তোমাকে কিভাবে বলবো, আমরা নিজেরাই তো জানতাম না। হয়তো অবন্তীও আজকে প্রথম জানলো, তাই জন্য সে শখ নিতে না পেরেই অজ্ঞান হয়ে গেছে। সেখানে গিয়ে কতদিন থাকলাম, কেউ একবারও সেই বাড়ির ছেলে ব্যাপারে বিন্দুমাত্র কোনো আলোচনা করলো না কেন? আমি তো সেখানে ছোট থেকেই আসি, আমি তো কোনোদিন কাউকে এমন কিছু আলোচনা করতে শুনিনি। তোমাদের ওই বাড়িতে আর কত অজানা কথা লুকিয়ে আছে। রাজা বাচ্চা আমলের মতো কোনো গোপন কক্ষ আছে নাকি, যেখানে যেখানে সব সিক্রেট জানতে পারবো? তুমি মজা নিচ্ছ? এত বড় একটা বিষয় এত বছর ধরে লুকিয়ে রেখেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো বড় কারণ আছে। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইসব কিছু আম্মু জানতো কি করে? কে বলতো আম্মুকে? দুজনেই কিছু সময় নীরবতায় বসে আছি। এর মাঝে অবন্তী চোখ খুলল। চোখ খুলতেই কান্না জুড়ে দিল। ভাইয়া, তুমি বড় মার লেখা কাগজটা পড়েছ? হ্যাঁ পড়েছি। এখন এসব নিয়ে কথা বলা ঠিক হবে না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। অবন্তী কান্না করেই যাচ্ছে। আমি অবন্তীর সামনে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চন্দ্রিমাকে বললাম, তুমি আর অবন্তী না হয় এখানেই ঘুমিয়ে পড়ো, আর আমি আম্মুর রুমে শুয়ে পড়ছি। না, আজ তোমাদের বাসর রাত, আমি এসে সব কিছু নষ্ট করে দিলাম। আমিও ওই রুমে যাচ্ছি, তোমরা এখানে থাকো। তোমার একা থাকার দরকার নেই, নয়তো সারা রাত কান্না করবা। তার থেকে ভালো আমি যেটা বললাম সেটাই করো, এখানেই শুয়ে পড়ো। আম্মুর রুমে পায়চারি করছি, সব কিছু কেমন গোলেমেলে হয়ে যাচ্ছে। আমার হাতের পেজটা ভালো করে দেখছি, এটা তো ওই ডায়েরির পেজ, হয়তো সেলাই খুলে কোথাও পড়েছিল। আচ্ছা, একবার কি আব্বুকে কল করব? এত রাতে কল করা উচিত হবে না, আনমনে হেঁটেই চলেছি। না হাঁটার অবসান হচ্ছে আর না ভাবনার। কোনো কিছুই নদীর কিনারায় নেই, মনে হচ্ছে মাঝ নদীতে ভাসছে শুধু। তখনই চোখ পড়ল দরজার দিকে কেউ চন্দ্রিমা দাঁড়িয়ে আছে। হঠাৎ চন্দ্রিমাকে দেখে হার্টবিট কয়েকগুণ বেড়ে গিয়েছিল। তুমি এখানে? অবন্তী ঘুমিয়ে গেছে? হ্যাঁ। তুমি এখানে কি করছো? তুমি ঘুমিয়েছো কিনা সেটা দেখতে আসি। তুমি ঘুমিয়ে পড়ো, আমার দেরি হবে। তুমি আমাদের সাথে ঘুমাবে, চলো। সেটা কিভাবে? আমি মাঝে থাকবো তোমার কাছে, নয়তো তুমি একা একা এভাবে হাঁটতে থাকবে, ঘুমাবে না। চন্দ্রিমা আমার হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। আমার বুকে মাথা রেখে আমায় শক্ত করে জড়িয়ে ধরে আছে। আজকের রাত নিয়ে আমার কত ভাবনা ছিল, কিন্তু সব কিছু এভাবে হবে সেটা কল্পনাতেও আসেনি। তুমি এখনও এসব নিয়ে পড়ে আছো? আজ ঘুমাও, যা ভাবার কাল ভেবো। রাতে যত সব আকাশ পাতাল ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে গিয়েছি। এখন সময় ঠিক কতটা সেটা আন্দাজ করতে পারছি না। চন্দ্রিমা আমার সামনে চা হাতে দাঁড়িয়ে আছে। অনেকটা বেলা হয়ে গেছে, এখন ঘুম থেকে ওঠো। কটা বাজে? প্রায় 12টা। অবন্তী কোথায়? ও তো কোচিং গিয়েছে, কিছুক্ষণ পরে হয়তো ফিরে আসবে। তুমি যাওনি? গতকাল কেবল বিয়ে করলাম তো, আজকে আবার পড়তে ভালো লাগবে, তাই যায়নি। ফ্রেশ হয়ে বারান্দায় বসে একটা সিগারেট জ্বালিয়ে রাদিয়াকে কল করলাম। ভাইয়া, এতদিন পর কেমন আছো? ভালোই। তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তোমায় একটা কথা জিজ্ঞেস করলে তুমি কি সঠিক উত্তর দিবা? কি কথা ভাইয়া? তোমার কণ্ঠ এমন শুকনো শুকনো লাগছে কেন? অবন্তীর কি আদৌ কোনো ভাই ছিল? রাদিয়া চুপ হয়ে গেল। রাদিয়া, বলো। আমি জানি না ভাইয়া, আমি তোমার থেকে আমার এই প্রশ্নের উত্তরটা আশা করছিলাম, কিন্তু তুমি নিরাশ করলে। ভালো থেকো, আল্লাহ হাফিজ। কল কাটতে যাব, ঠিক তখনই রাদিয়া বলল, ভাইয়া একটু দাঁড়াও। অবন্তীর একটা বড় ভাই ছিল, আরজ ভাইয়া। ও আমার থেকে মনে হয় কয়েক বছরের বড় হবে, তোমার বয়সের অথবা আমার থেকে কিছুটা ছোট। সে কোথায় এখন? তার ব্যাপারে অবন্তীরা কেউ কিছু জানে না কেন? অবন্তী, চন্দ্রিমা, অধরা এরা যখন কেবল বুঝতে শিখেছে, সেই সময় একটা দুর্ঘটনার শিকার হয়ে ভাইয়া জেলে চলে যায়। কি দুর্ঘটনা? ভাইয়া মাদকাসক্ত ছিল। বাসার সবাই হাজার নিষেধ করা সত্ত্বেও সে কারো কথা শুনত না। একদিন হঠাৎই জানতে পারি আরজ ভাইয়াকে পুলিশ আটক করেছে মাদক নেওয়ার জন্য। না, তবে মাদকাসক্ত হয়ে একটা মেয়েকে শারীরিক নির্যাতন এবং হত্যার অভিযোগে। কিন্তু ভাইয়া বিশ্বাস করো, আরজ ভাইয়া নেশা করলেও ও মেয়েদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। প্রবল নেশা মানুষের বিবেককে বিকলাঙ্গ করে দেয়। বাসা থেকে সারানোর কোনো চেষ্টা করেনি। মেয়ে জাতীয় মামলা হওয়ার জন্য কেউ ভাইয়াকে সারানোর কোনো চেষ্টা করেনি।
দাদুকে ভয় পেয়ে কেউ কখনো সেই বিষয়ে কথা বলেনি। দাদুকে তো জানোই, এখন তো অনেক দিন কেটে গেছে, সেটাও সবাই ভুলেই গিয়েছে প্রায়। রাতের কল কাটলাম। সবাই ভুলে গেলেও মা সে তো আর কখনো ভুলতে পারবে না। এই জন্য সেদিন ছোট মাকে সেন্ট্রাল জেলে দেখেছিলাম। কিন্তু আব্বু নিজের ছেলের প্রতি এমন অবিচার কিভাবে করলো, যে কিনা মেয়েকে অসম্ভব ভালোবাসে। বিকেলে অবন্তীর সাথে বসে চায়ে চুমুক দিচ্ছি। আমার ভাইয়া যদি আমার পাশে থাকতো তবে আমিও আম্মুর মতোই ভাগ্যবতী হতাম। কিভাবে? আম্মুর একজন ভাইয়া ছিল, একটু অস্বাভাবিক ছিল, কিন্তু আম্মুকে খুব ভালোবাসতো। আম্মুকে কেউ কষ্ট দিলে তাকে আচ্ছা শিক্ষা দিত। ভালো তো। আচ্ছা অবন্তী, তুমি তোমার ভাইয়াকে দেখতে চাইবে অবশ্যই। দেখতে তো অনেক ইচ্ছে করছে, কিন্তু আমি তো অনেক দূরে। চলো একবার ঘুরে আসি তোমাদের বাড়ি থেকে। আমার শ্বশুর বাড়িটাও দেখে আসা হবে না হয়। আচ্ছা। সেখানে গিয়ে বাকি কী কী লুকিয়ে আছে এই চোখে দেখা সত্যির পিছনে সেই সব জেনে নিতে হবে। আমার রক্তে কখনো কলঙ্ক থাকতে পারে না। রাতে বারান্দায় বসে ফেসবুকিং করছিলাম। চন্দ্রিমা এক কাপ চা হাতে আমার সামনে এসে দাঁড়ালো। চায়ের কাপটা আমার হাতে এগিয়ে দিয়ে বলল, রাত তো অনেক হয়েছে, ঘুমাবে কখন? তুমি শুয়ে পড়ো, আমি কিছুক্ষণ পরেই আসি। শুনলাম তুমি নাকি আমাদের ওই দিকে যাবে। হ্যাঁ, এখানে কিছু কাজ আছে, সেগুলো শেষ করে পরশু হয়তো যাব। কেন যাবে? অবন্তীকে ওর ভাইয়ার সাথে দেখা করাতে। আমিও আমার ছোট ভাইয়াকে দেখে আসব। ও আচ্ছা, আমি কিন্তু যাব না। কেন? আমি কিভাবে আন্টির সামনে গিয়ে দাঁড়াবো? তুমি কি এমন অপরাধ করেছো যে ওনার সামনে দাঁড়াতে পারবে না? আমি এই প্রথম ওনার কথার অবাধ্য হয়েছি। আমি উঠে দাঁড়ালাম। এত কিছু চিন্তা করতে হবে না, আমরা সবাই যাচ্ছি। তাছাড়া আমি তো আছি তোমার সাথে, কোনো সমস্যাই হবে না। ছোট মাকে নিয়ে কথা বলতে না বলতেই ছোট মা কল করেছে, কিন্তু ছোট মার নাম্বার আমার ফোনে সেভ ছিল না। চন্দ্রিমার নাম্বার দেখে বলল, এটা ছোট মার নাম্বার। হ্যালো, আমায় চিনছো? হ্যাঁ। চন্দ্রিমার নাম্বারটা চিনিয়ে দিল। চন্দ্রিমা তাহলে আমার নাম্বারে মনে আছে। আমি তো ভেবেছিলাম ভুলেই গেছে, নয়তো একদিন হলেও কল করত। আসলে ও একটু ভয়ে আছে, তাই কথা বলার সাহস পাচ্ছে না। শুনলাম তুমি নাকি অবন্তীকে আরশের সাথে দেখা করতে নিয়ে যাবে। হ্যাঁ, তুমি সেদিন জিজ্ঞেস করেছিলে আমি সেন্ট্রাল জেলে কার সাথে দেখা করতে গিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, আমি আরশের সাথেই দেখা করতে গিয়েছিলাম। কিন্তু আমার শুধু শুধু ওখানে অপেক্ষা করা হয়, আরশ আমার সাথে দেখা করে না। কেন? ও তোমার মতোই জেদি। বাসার কেউকে বের করতে চেষ্টা করেনি জন্য ও কারোর সাথে দেখা করে না। তুমি কিভাবে ওর সাথে দেখা করবে? আমি হয়তো আগামী পরশু রওনা দেব, তখন গিয়ে যেভাবে দেখা করা যায় সেভাবেই দেখা করব। তুমি আমার সাথে দেখা করে দিতে পারবে? ছোট মার কণ্ঠ ভেজা ভেজা লাগছে, মনে হচ্ছে কান্না করছে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। কিছুটা সময় নীরব থেকে নিজেকে সামলে নিলেন। তারপর চন্দ্রিমার সাথে কথা বলতে চাইলেন, কিন্তু চন্দ্রিমা কথা বলার সাহস পাচ্ছে না। জোরপূর্বক চন্দ্রিমার হাতে মোবাইলটা দিলাম। এই মেয়ে, এত ভয়ের কি আছে? আমি কি তোমায় কখনো বকেছি? তুমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করেছ, ছেলে আমাদের পরিবারের। তুমি ছোট থেকে আমাদের পরিবারের একজন ছিলে, এখন আরও গভীরভাবে আমাদের পরিবারের সদস্য হয়ে গেলে। চন্দ্রিমা কান্না করছে, কোনো কথাই বলতে পারছে না। আমি চন্দ্রিমার হাত থেকে ফোন নিয়ে নিলাম। আপনার সাথে পরশু দেখা হচ্ছে, এখন রাখলাম। চন্দ্রিমা আমায় শক্ত করে জড়িয়ে আছে। এভাবে কান্না করতে করতে তুমি তো আমার টি শার্ট ভিজে দেবে। এবার তো কান্না থামাও। কে শোনে কার কথা? চন্দ্রিমাকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলাম। পরের দিন সবটা সময় অফিসেই কেটে গেল। সন্ধ্যা থেকে চন্দ্রিমা কল করলো, বাসায় আসবে কখন? আজকে ফিরতে একটু দেরি হবে। তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। কতটা দেরি হবে? অনেক বেশি দেরি হতে পারে। আমি এখনও ক্রাইম জোনে আছি। এখানে থেকে অফিসে যাব, তারপর বাসায়। কাজের চাপে মুখ ফসকে ক্রাইম জোন বলে দিয়েছি, সেটা খেয়াল করিনি। চন্দ্রিমা যখন কথাটা রিপিট করলো, ক্রাইম জোন মানে? তুমি কিসের ক্রাইম জোনে আসো? এতক্ষণে মনে পড়লো বাসায় কেউ আমার প্রফেশন সম্পর্কে অবগত নয়। তেমন কিছু না। তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আমি বাসায় এসে কথা বলছি। এখন অনেক ব্যস্ত আছি। রাতে বাসায় ফিরতে ফিরতে প্রায় 1টা বেজে গেল। দরজায় 2বার নক করতেই দরজা খুলে দিল। তুমি এখনও জেগে আছো? ঘুম আসছিল না। অবন্তী ঘুমিয়ে গিয়েছে? হ্যাঁ। চন্দ্রিমার হাতে টিকিটগুলো ধরিয়ে দিলাম। কাল রাতে আমরা বাসে উঠব। চন্দ্রিমা হাতে টিকিটগুলো গুনতে শুরু করলো। এখানে 4টা টিকিট কেন? আমরা তো 3 জন। মায়া আমাদের সাথে যাচ্ছে। ওর হাজবেন্ড কিছুদিন খুব ব্যস্ত থাকবে, তো তাই ও আমাদের সাথে গিয়ে ঘুরে আসুক। রক্তের না হোক, কিন্তু আমাদের বাড়ির মেয়ে তো, যেমনটা আমি, তাই না? সব কিছুতেই নিজেকে টানবে না, বুঝলে? আমি তো এই বাড়ির রানী, আর তুমি বুঝি রাজা।
চন্দ্রিমার কপালে পড়ে থাকা চুলগুলো ঠিক করে দিয়ে বললাম, আমি রাজার জন্যই তো তোমায় রানী করে রাখতে পারছি। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। তুমি খেয়েছো? একসাথেই খাবার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। খাওয়া শেষ করে বারান্দায় সিগারেট জ্বালালাম। কিছুক্ষণ পর চন্দ্রিমা আসলো। তুমি আবার সিগারেট ধরিয়েছ? মাত্র জ্বালালাম। দিনে কয়টা লাগে? কতটা প্রেসারে থাকি সেটার উপর ডিপেন্ড করে। এটা যে ক্ষতিকর সেটা কি জানো? আমাদের ভালো লাগে এমন কাজের মাঝে বেশিরভাগ কাজই আমাদের জন্য ক্ষতিকর। তুমি ভিতরে যাও, নয়তো তোমারও ক্ষতি হবে। আমারও তো ক্ষতি করছো। তুমি খাচ্ছ, এটা আমার ক্ষতি না? তার থেকে আমিও কাল থেকে শুরু করব, যাতে একসাথেই মরে যায়। চন্দ্রিমার কথা শুনে অবাক হয়ে চন্দ্রিমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে দিলাম। তুমি এমন ছোট বাচ্চাদের মতো কথা বলছো কেন? আচ্ছা ঠিক আছে, এই যে ফেলে দিলাম, চলো ঘুমিয়ে পড়ব। চন্দ্রিমা আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে। বেশ কিছুক্ষণ নীরবতার পর চন্দ্রিমা বলল, ঘুমিয়ে গিয়েছো? না। কিছু বলবা? তুমি রোজ অফিসে যাও, কিন্তু তুমি কি কাজ করো সেটাই তো কখনো জানালে না। সেটা জানা কি খুব জরুরি? অবশ্যই। আমার হাজবেন্ড আমি জানবো না তো কে জানবে? আমি একজন ডিটেকটিভ। চন্দ্রিমা আমার কথা শুনে একটু জোরেই চিল্লিয়ে বলল, ডিটেকটিভ? চন্দ্রিমার মুখে হাত চেপে ওকে শান্ত করলাম। অবন্তী ঘুমাচ্ছে, ও জেগে যাবে। তুমি তো আরশ ভাইয়াকে বের করতে পারবে? পারবে না? চলো গিয়ে একটা শেষ চেষ্টা করে দেখি। আমারও তো ভাই, যদি নির্দোষ হয় তবে অবশ্যই বের করব। আচ্ছা, কাল সকাল সকাল আমি বেরিয়ে যাব। মায়া 11টার দিকে আসবে। ও তোমাদের নিয়ে শপিংয়ে যাবে। পরের দিন অফিসে যাওয়ার পর অবন্তী ফোন দিয়ে বলল, ভাইয়া, একটা অপরিচিত মেয়ে এসে বলছে ও নাকি মায়া। কি বলো? তোমরা মায়াকে চিনো না? ওর সাথে তো তোমাদের দেখা হয়েছিল। হ্যাঁ, কিন্তু সেই দিন তো অন্য কেউ ছিল। এই মেয়েকে আমি আজকেই প্রথম দেখলাম। কিন্তু এই মেয়ে বলেছে এই মেয়ে নাকি মায়া আপু। অবন্তীর কল কেটে রাফিকে ডাকলাম আমার কেবিনে। কিছুক্ষণের মাঝে রাফি আমার কেবিনে আসলো। আসবো স্যার? হ্যাঁ আসো। কিছু বলবেন? মায়া কোথায়? ওকে তো আমি আপনাদের বাসায় নামিয়ে দিয়ে আসলাম কিছুক্ষণ আগেই। মায়াকে কল দাও। রাফি মায়াকে কল দিল, কিন্তু রাফির ফোন থেকে আমি মায়ের সাথে কথা বললাম। মায়া, কোথায় তুমি? আমি তো ভাইয়া বাসার বাইরে দাঁড়িয়ে আছি। বাসার বাইরে কেন? অবন্তী বা ভাবি কেউ দরজা খুলছে না। আমি নাকি মায়া নই, তাই জন্য ভেতরে আসতেই দিচ্ছে না। আচ্ছা, তুমি বাসার দরজার সামনেই থাকো। তুমি কি রঙের ড্রেস পরেছ? কালো। আচ্ছা। রাফির হাতে ফোনটা দিয়ে আমি অবন্তীকে কল করলাম। ভাইয়া কোথায় তুমি? তুমি কি আসছো বাসায়? আচ্ছা। বাসার সামনে যে মায়া আছে, ও কি কালো রঙের ড্রেস পরে আছে? আমি তো ঠিক খেয়াল করিনি। একটু অপেক্ষা করে দেখে জানাচ্ছি। অবন্তী জানালার একটু ফাঁক করে দেখল, হ্যাঁ ভাইয়া, কালো একটা জামা পরে আছে। ওইটা তোমার মায়া আপু। দরজা খুলে দাও। সত্যি তো? হ্যাঁ। তাহলে ওই দিন কে ছিল যার সাথে আমরা এত আনন্দ করলাম, সময় কাটালাম? তোমরা আপাতত তোমাদের আপুকে ভেতরে নিয়ে আসো, আমি পরে তোমায় জানাচ্ছি। কল কেটে দিলাম। রাফি আমার দিকে থ হয়ে তাকিয়ে আছে। কিছু হয়েছে কি? তুমি তো জানোই অবন্তী আর চন্দ্রিমা আমাদের বাসায় আসে। হ্যাঁ। আচ্ছা, যেদিন অবন্তী আর চন্দ্রিমা আমাদের বাসায় আসে ওই দিন মায়া কোথায় ছিল? বাসাতেই ছিল। আমার ওই দিন কাজ অল্প ছিল জন্য ওকে নিয়ে আমি একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। মায়া ওই দিন আমাদের বাসায় যায়নি? না। এটার বলার জন্য তো ও আপনাকে কয়েকবার কল করেছিল, কিন্তু আপনি তো কল উঠাননি। ওই দিন মায়ের নাম করে কে একজন আমাদের বাসায় এসেছিল। আম্মুর রুমে কি খুঁজেছে? কি বলছেন? হ্যাঁ, তবে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হচ্ছে না। কি বিষয় স্যার? মায়া আমাদের বাসায় আসবে এটা হাতে গোনা আমরা কয়েকজন জানতাম। যে মহিলা বা মেয়ে মায়া নাম নিয়ে বাসায় এসেছিল সে কিভাবে জানলো ওই দিন মায়া বাসায় আসার কথা ছিল, কিন্তু মায়া বাসায় আসবে না? এটা তো ঠিক। বাসায় কি কোনো সমস্যা চলছে? বাসায় সব কিছু যেন এক অদ্ভুত রকমের অগোছালো মনে হচ্ছে। তবে এটা খুব শীঘ্রই গুছিয়ে নিতে হবে, নয়তো পরবর্তীতে অনেক বড় একটা ফাঁদে আটকে যাব মনে হচ্ছে। আমার কোনো সাহায্য প্রয়োজন হলে অবশ্যই বলবেন। আচ্ছা, আপাতত তুমি আমার কাজগুলো কভার করো। আমি কয়েকদিন একটু বাড়ি থেকে ঘুরে আসি। সেখানে আমার বন্ধু আছে ডিউটি অফিসার। যদি সাহায্য লাগে তবে ওকে বললেই ও যে কোনো সাহায্য করবে, সেটার প্রয়োজন হবে না। বাসায় আসলাম। অবন্তী আর চন্দ্রিমা এক রুমে, মায়া একাই আম্মুর রুমে বসে আছে। ভাইয়া, আমার না যাওয়াই মনে হয় ভালো হবে। কেন? ভাবি অবন্তী দুজনেই আমায় এখনও ভয় পাচ্ছে। আমি তো শিওর করলাম এটাই মায়া। এরপরও ভয়ে কি আছে? এতক্ষণে অবন্তীর ভয় কিছুটা কেটে গেল। সরি আপু, আমাদের সাথে প্রথম দিনে এমন হয় একটু বেশি ভয় ছিলাম। তোমরা কি শপিং শেষ করছো?
শপিং কিভাবে করব? ওরা দুজন তো আমার সাথে কথাই বলেনি। ব্যাগ গুছিয়ে রেখেছ? আমার ব্যাগ তো বাসা থেকেই গুছিয়ে এনেছি। আমাদের ব্যাগও গুছিয়ে রাখা আছে। রান্না হয়েছে নাকি সেটাও বন্ধ ছিল। কেউ কথা বলছে না। চন্দ্রিমা অবন্তী দুজন শুধু দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছি। ঠিক আছে, বাইরে খেয়ে নেব সবাই। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে আসলাম। সবাই আম্মুর রুমে গল্প করছে দেখে কাউকে ডাকলাম না। বারান্দায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মায়া চা নিয়ে হাজির হলো। তুমি চা করতে গেলে কেন? ভাবি তো নতুন আসছে। আমি তো ছোট থেকে আছি। ভাবি না জানলেও আমি তো জানি অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে তোমার চা প্রয়োজন হয়। মায়ের হাত থেকে চা নিয়ে চমক দিতে দিতে বললাম, এখন আর সেই অভ্যাস নেই। অফিস থেকে এসে চা বানানোর মতো ধৈর্য হয় না। আচ্ছা ভাইয়া, কি হচ্ছে এসব? আমি নিজেও সেটা বুঝতে পারছি না। সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তবে সব কিছুর মাঝে গভীর একটা গোলেমেলের সম্পর্ক আছে মনে হচ্ছে। পরদিন সকালে অবন্তিতের বাসায় এসে পৌঁছালাম। তবে গতবারের তুলনায় এবার বাসায় ছোট মার ব্যবহার একটু ভিন্নতা লক্ষ্য করলাম। নিজে থেকে আমায় এগিয়ে নিতে এসেছে। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। দু চোখের পাতায় কেবল ঘুম এসে ভাব জমিয়েছে। তখনই অবন্তী চন্দ্রিমাকে নিয়ে আমার রুমে আসলো। কি হয়েছে? ওকে এভাবে টেনে নিয়ে আসছো কেন? ভাইয়া, তোমার বউকে তোমার কাছে রাখো। ও আমার রুমে কেন যাবে? আমি তো এতদিন ওই রুমেই ছিলাম। তখন তোমার বর ছিল না। আচ্ছা ঠিক আছে, নিজেদের মাঝে ঝগড়া বাদ দাও। চন্দ্রিমা, তুমি আমার কাছে আসো। এখন খুশি? হ্যাঁ, আমি আসি তাহলে। অবন্তী, মায়ের দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা ভাইয়া। সেদিন তেমন আর কোথাও বের হওয়া হয়নি। সন্ধ্যায় চা হাতে ছোটমা রুমে আসলো। চন্দ্রিমা আমার পাশেই বসেছিল। ছোটমাকে দেখে উঠে দাঁড়ালো। তুমি চা নিয়ে আসলে কেন? আমায় ডাকতে আমি আসতাম। আমি বানালাম তাই ভাবলাম নিয়ে যাই। তুমি অবন্তী রুমে যাও। আমি সুমনের সাথে কিছু কথা বলবো। ছোটমার কথা শেষ হবার আগে চন্দ্রিমা চলে যেতে লাগলো। আজকেই ছোটমার থেকে জেনে নিতে হবে আম্মুর সাথে তার কি সম্পর্ক ছিল এবং তাদের মাঝে দূরত্বের কারণ কি ছিল। ছোটমা আমার দিকে চায়ের কাপটা এগিয়ে দিল। তুমি যে আরসের সাথে দেখা করতে আসছো সেটা কে কে জানে? আপনি, আমি, অবন্তী, চন্দ্রিমা, মায়া। কেন? এই বাসার কেউ জানে না? এখনও তো কারোর সাথে কথাই হলো না। এই বাসার কাউকে জানানোর দরকার নেই কেমন? কেন? এ বাসার মানুষ জানলে সমস্যা কোথায়? এ বাসার সব মানুষ পাষাণ। কারোর হৃদয়ে আমার ছেলের জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই। কথাগুলো বলতে বলতে ছোটমা কেঁদে দিল। আপনি কান্না করবেন না। আমি আগামীকাল আগে একা গিয়ে ওর সাথে দেখা করে আসব। তারপর দেখা যাক কি করা যায়। আমার সাথে নিয়ে যাবে? কাল আমি একাই যাব। আপনাকে সাথে দেখলে যদি অভিমানে আমার সাথে কথাই না বলে তাহলে সমস্যা হবে। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো। ছোটমা চলে যাচ্ছে। আমি পিছনে থেকে ডাকলাম, আচ্ছা, এই বাসার কেউ বাঁচাতে চেষ্টা করেনি সেটা বুঝলাম। কিন্তু আপনার যে ভাইয়া, আপনার বিন্দুমাত্র কষ্ট দেখতে পারতো না, সে ভাইয়া কোথায়? ওনার তো উচিত ছিল আরশকে কারাগার থেকে বের করা। আমার কথায় ছোটমার মাথায় যেন বাজ পড়ল। উনি স্থির দাঁড়িয়ে রইলেন। কয়েক সেকেন্ডে পরে উনি আমার দিকে ফিরে জিজ্ঞেস করলো, কোন ভাই? অবন্তী যে বলল, আপনার একজন বড় ভাইয়া আছে যে আপনার বিন্দুমাত্র কষ্ট সহ্য করতে পারে না। সে নাকি সবসময় আপনার সাথে সাথেই থাকতো ছোটবেলায়। উনি এখন কোথায়? আমার এমন কোনো বড় ভাই নেই। আমার বাবার আমরা দুজন সন্তান। আমি বড়, আর আমার ছোট একজন ভাই আছে। ও আচ্ছা। ছোট মা কথাগুলো বলার সময় কেমন যেন অদ্ভুত আচরণ করছিলেন। মনে হচ্ছে অনেক বড় কোনো অপরাধ করেছেন। তাছাড়া ছোট মার যদি এমন কোনো বড় ভাইয়া না থাকে তাহলে অবন্তীকে আমায় মিথ্যে বলল। অবন্তী আমায় মিথ্যে বলবে কেন? এসব আকাশ পাতাল ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। এখানে আমার জন্য একটা কথা হঠাৎই মস্তিষ্কে প্রবল আঘাত হানল। যদি ওনার কোনো বড় ভাই না থাকে, আর যদি ওনারা মাত্র দুইজন সন্তান হন, তবে চন্দ্রিমাকে তুমি কি আর কিছু বলবে? ছোটমার কথায় আবার কল্পনা থেকে বাস্তবে আসলাম। তেমন কিছু বলার নেই। তবে ভাবছিলাম, আমি যেহেতু সবার অগোচরে বিয়ে করেই ফেলেছি, তখন কাল সময় পেলে নয়তো পরশু শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসব। তোমার শ্বশুরবাড়ি কোথায় পাবে? কেন? আপনার বাবার বাড়ি তো আমার শ্বশুরবাড়ি। মানে? ছোটমা ছটফট করছেন। তোমায় কে বলল? কেন? চন্ডিমা আপনার ভাইয়ের মেয়ে না? না। তাহলে ওকে? ওকে আমি অ্যাডপ্ট করেছিলাম। বাবা, আপনার মেয়ে থাকতেও একই বয়সে আবার আরেকটি মেয়ে অ্যাডপ্ট করলেন? যদি অ্যাডপ্টের করলেন তবেও আপনাকে আন্টি ডাকল কেন? না মানে, ওর আম্মু আমার পরিচিত ছিল। অনেকদিন অসুস্থ থাকার পর মৃত্যুর আগে আগেই ওকে আমার হাতে তুলে দিয়ে যায়। তখন ও মোটামুটি বুঝতে পারে সব কিছু। এরপর ওকে বাসায় নিয়ে অবন্তীর সাথে লালন পালন করি। বাসার সবাই জিজ্ঞেস করায় ভাইয়ের মেয়ে পরিচয় দিই।
আপনি সত্যি অনেক মহান মনের মানুষ। ছোট মা চলে গেল, তবে ওনার চোখে তাকিয়ে যে কেউ খুব সহজেই বলে দিতে পারবে উনি এতক্ষণ যতগুলো কথা বলেন সেখানে অনেক সত্যি কথা লুকিয়ে আছে। রাতে খাবার টেবিলে সবার সাথে দেখা হলো, তবে বড় ফুপি আর ছোট ফুপি নিজেদের বাসায় চলে গিয়েছে। আমি আশায় দাদু কিছুটা গম্ভীর হয়ে আছে। রাতে প্রায় 12টার দিকে আমি ছাদে পায়চারি করছি। হঠাৎই নজরে পড়ল একজন লোক চোরের মতো লুকিয়ে মতো আমাদের বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। খুব সাবধানতা অবলম্বন করছে যাতে করে কেউ বুঝতে না পারে। আমি ছাদ থেকে বললাম, এই কে রে ওখানে? আমার কণ্ঠ শুনে দৌড়ে পালাতে গিয়ে সামনে থাকা কিছু একটাতে হোঁচট খেয়ে পড়ে, কিন্তু তৎক্ষণাৎ আবার দৌড়ে উঠে পালিয়ে যায়। ততক্ষণে আমি ছাদ থেকে দৌড়ে নেমে আসি লোকটাকে ধরবো বলে, কিন্তু তার আগেই পালিয়ে যায়। কিন্তু পুরো শরীরে চাদরের আড়ালে ঢেকে রাখা ছিল, তাড়াহুড়োয় সেটা রেখে দৌড় দেয়। সেখানে থেকে আবার যখন বাসার ভিতরে সে চাদর হাতে নিলাম, সেখানে একটা গলার চেন আটকে ছিল, আর চাদরিটা ডালিম গাছের একটা ভাঙা ডালে আটকে গিয়েছে। তাই জন্য চাদরে খুলিয়ে নেওয়ার সময় পাইনি। চেনটা খুব চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে, খুব কাছ থেকেই দেখেছি। পরদিন সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি সেন্ট্রাল জেলে গেলাম। সেখানে গিয়ে জেলারের সাথে কথা বলে ডিরেক্ট আরশের সেলে চলে আসলাম। সাথে পুলিশ অফিসারকে বললাম যদি কিছু মনে না করেন তবে আমি একটু ওর সাথে একা কথা বলতে চাই। অবশ্যই স্যার। আরশকে কয়েকবার ডাকলাম, কিন্তু ও শুধু মাথা তুলে আমার দিকে 2বার তাকালো। এদিকে আসবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। অদ্ভুতভাবে আরশ আমায় চিনত। ও সেলে বসেছিল, সেখানে থেকে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তুমি সুমন ভাইয়া না? আরশের প্রশ্নে আমি থ হয়ে রইলাম। কিছু বলবো কিন্তু মুখে কোনো শব্দই আসছে না। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমায় কিভাবে চেনো? আমি জেলে আসার কিছুদিন আগে বড় মার সাথে দেখা করেছিলাম, সেখানে তোমার ছবি দেখেছিলাম। কিন্তু এতদিন পর তুমি আমায় চিনলে কিভাবে? তোমার গলার দাগটা দেখা যাচ্ছিল ওখানে থেকে। প্রথমবার তাকিয়ে চোখ পড়েছিল, তারপর আবার তাকিয়ে শিওর হয়ে নিয়েছিলাম ওটা কাটা দাগ না কিনা। এরপর কিছুক্ষণ ভেবে খুঁজে পেলাম তোমার গলায় কাটা দাগ আছে। দাদু তোমার গলায় ছুরি ধরেছিল, তখন কেটে গিয়েছিল। দাদু আমার গলায় ছুরি ধরবে কেন সেটা তো জানি না, তবে শুধু এতটুকু জানি গলা খুব বাজেভাবে কেটে গিয়েছিল, যে কারণে তুমি অনেক দিন হাসপাতালে ছিলে। এগুলো তুমি জানলে কি করে? বড় মা বলেছিল। সব কিছু শুধু আমারই অজানা ছিল। আম্মু শুধু আমার থেকেই সব কিছু লুকিয়েছে, কিন্তু কেন? এমন অনেক কেন এর উত্তর আমায় খুঁজতে হবে। তুমি তোমার বড় মার সাথে কিভাবে দেখা করলে? ওনাকে খুঁজে পেলে কিভাবে? আব্বুর থেকে ঠিকানা নিয়েছিলাম। আমার সাথে দেখা করলে না যে? তুমি কি যেন কাজে শহরের বাইরে ছিলে, তাই তোমার সাথে দেখা হয়নি। আচ্ছা, তুমি তোমার আম্মুর সাথে দেখা করো না কেন? উনি প্রতিবার এসে আবার ফিরে যায়, এতে উনি অনেক বেশি কষ্ট পায়। আমিও তো এখানে কষ্ট পাচ্ছি ভাইয়া। ওনারা তো কেউ আমায় ছাড়াতে আসলো না। আমি বারবার করে বলেছিলাম আমি ওই মেয়েকে চিনি না, কখনো দেখিনি। যখন কখনো দেখিনি তাহলে খুন করব কিভাবে ভাইয়া? আমি মানলাম আমি নেশায় ছিলাম, কিন্তু তুমি ভাবো আমি যেখানে বসে নেশা করেছি সেখান থেকেই পুলিশ আমায় গ্রেফতার করেছে। আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো বাসায় ছিল না, তাহলে ওই মেয়েকে আমি কোথায় থেকে কিভাবে নিয়ে আসবো সেখানে? তাছাড়া পরে জানতে পারি ওই মেয়ে পাশের এলাকার। আমি যখন ওই জায়গা থেকে উঠিনি, তাহলে কিভাবে পাশের এলাকায় গিয়ে মেয়েকে তুলে এনে শারীরিক নির্যাতন করে হত্যা করলাম? এই সামান্য কথাটুকু কারো মাথায় ঢুকলো না। বাসায় কেউ আমায় কখনো বোঝেওনি বা বোঝার চেষ্টাও করেনি। এই জন্য আমি কারোর সাথে দেখা করি না। জীবনের শেষ পর্যন্ত তো এই 4 দেয়ালের মাঝেই পৌঁছে মরতে হবে, তাই এখনই নিজেকে মানিয়ে নিচ্ছি। আরশের চোখে যে কেউ তাকালে বুঝতে পারবে ছেলেটা একটু মিথ্যা বলছে না। মানুষের শব্দ মিথ্যা বললেও দৃষ্টি মিথ্যা বলে না। তার চাহনি এখনো নিষ্পাপ। আমি তোমার মামলা পুনরায় খুলব, তবে আমি যেমনটা বলবো তুমি ঠিক তেমনটাই করবে। তুমি কি আমার সাথে একমত আছো? আরশ কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমি এখানে থেকে ছাড় পাবো তো ভাইয়া? আমার কথা শুনলে অবশ্যই পাবে। আচ্ছা, তোমার ছোট বোন অবন্তীর কথা মনে আছে? বোনের কথা বলতেই আরশের চোখে পানি চলে আসলো। প্রতিটা ভাই তাদের বোনের জন্য একটু বেশি ভালোবাসা পুষে রাখে অন্তরে। সেই কবে পিচ্ছি একটু দেখেছিলাম। আগামীকাল ও তোমার সাথে দেখা করতে আসবে। ভুলেও যদি মিস দাও তাহলে ও যে পরিমাণ অভিমানী, তুমি এখানে থেকে বের হলেও হয়তো তোমার সাথে কখনো কথা বলবে না। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি দেখা করব। সেদিনের মতো আরশের সাথে কথা শেষ করে ওর মামলা পুনরায় তদন্ত করার জন্য যা যা ফর্মালিটিস প্রয়োজন সব কিছুই করলাম। রাফির বন্ধু এতে অনেক সাহায্য করলো। রাতে বাসায় আসলাম। বাসায় ফিরতে বেশ কিছু সময় দেরি হয়ে গিয়েছে, কিন্তু সোফায় ছোটো মাকে বসে থাকতে দেখে একটু অদ্ভুত লাগলো।
আপনি এখনো ঘুমাননি? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য কেন? চন্দ্রিমা কই? ও কি ঘুমিয়ে গেছে? চন্দ্রিমা এখানে বসেছিল। আমি জোর করে ওকে রুমে পাঠিয়ে দিলাম। হয়তো শুয়ে পড়েছে। ও আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আমি রুম থেকে আসি। রুমে আসলাম, চন্দ্রিমা রুমে নেই। আমি ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম। আমার সামনে খাবার দিয়ে ছোট মা সামলে বসলো। আরুষের সাথে দেখা হলো। হ্যাঁ, কথাও হয়েছে বেশ কিছু সময়। কি বলল? সে অনেক কথা। তবে আমার মনে হয় সেই সময় যদি আপনার একজন ভালো উকিল দিয়ে মামলাটা লড়াতেন, তাহলে হয়তো আরুষের জেলে আটকে থাকতে হতো না। তুমি ওর সাথে কি কথা বললে? এই যে আগামীকাল ও আপনাদের সাথে দেখা করবে। সত্যি দেখা করবে? ছোট মা যেন আনন্দেতে কেঁদে ফেললেন। আঁচল দিয়ে চোখ মুছে বললেন, ওখানে কি ওকে খুব বেশি টর্চার করে? সেটা আপনি কাল ওকে জিজ্ঞেস করে শুনে নেবেন। ছোট মার সাথে কথা বলতে বলতেই আমার খাওয়া শেষ হয়ে গেল। আপনি ঘুমিয়ে পড়েন, আমিও চলে যাই। আরশের মামলা পুনরায় তদন্ত করার জন্য আবেদন করা হয়েছে। এবারও বের হবে, চিন্তা করবেন না। ছোটমাকে এইটুকু বলে আমি চলে আসতে শুরু করলাম। কিন্তু ছোটমার কথা শুনে আমার পা থমকে গেল। ছোটমা বললেন, আরশকে বের করার দরকার নেই, ও ওখানেই থাক, ওখানেই ভালো আছে। আপনি কি বলছেন এইসব? আমি চাই না ও বাইরে আসুক। বের হয়ে আবার তো সে নেশা করবে। এর থেকে ভালো সেখানে থাকুক। ছোটমা দ্রুত সেখান থেকে চলে গেলেন। আমায় দ্বিতীয়বার কথা বলার কোনো সুযোগ দিলেন না। পিছনে থেকে ডাকলাম, কিন্তু তবুও শুনল না। ছোটমা তো গতকালও আরশের ছাড়া পাও নিয়ে অনেক আগ্রহ দেখালো। তবে এই এক রাতে কি এমন হলো? সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, তাই বেশি কিছু না ভেবে রুমে চলে আসলাম। এতদিন ছেলে দেখা করেনি তো, তাই বুঝি অভিমানে এসব বলল। রুমে আসলাম, কিন্তু চন্দ্রিমা এখনো রুমে আসেনি। এত রাতেও অবন্তী রুমে কি করছে? অবন্তীর রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক করলাম। কয়েকবার নক করার পরও যখন দরজা খুলল না, তখন ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে, তাই ফিরে রুমে আসি। চন্দ্রিমা দরজা খুলে বের হয়ে আসলো। সদ্য কাঁচা ঘুম ভেঙে উঠে আসছে। তোমরা ঘুমিয়ে পড়েছ? কিছু বলবা? রুমে গিয়ে দেখলাম তুমি নাই, তাই দেখতে আসলাম তুমি এখানে কিনা। তোমার রুমে আমি কেন থাকবো? আমি আমার রুমে ঘুমিয়ে পড়েছি। আচ্ছা ঠিক আছে, গিয়ে শুয়ে পড়ো। মায়া ঘুমিয়েছে, সবাই ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হয়। রুমে এসে দরজা লক করে মাত্র শুয়েছি, তখন দরজায় ঠক ঠক শব্দ শুনে দরজা খুলে দিলাম। চন্দ্রিমা দাঁড়িয়ে আছে। তুমি এখানে? তুমি আমায় নিয়ে আসলে না কেন? তুমি তো বললে তুমি তোমার রুমে ঘুমিয়ে পড়েছ, তাই নিয়ে আসিনি। আমি তো তখন ঘুমিয়েছিলাম। আচ্ছা, বাজে কিছু বলেছি কি? না। ওয়াশরুমে গিয়ে বুঝতে পারলাম তুমি আমায় ডাকতে আসো। আজ কই কই ছিলে? আরুষের সাথে দেখা করতে যাব। ভাইয়া দেখা করবে? হ্যাঁ। তাহলে তো অবশ্যই দেখা করব। তোমায় একটা জিনিস দেখাই, হয়তো তোমার থেকে পড়ে গিয়েছে। কি জিনিস? গতকাল রাতে যে চেনটা পেয়েছিলাম, সেই চেনটা চন্দ্রিমা আমার দিকে এগিয়ে দিল। এইটা তোমার? তুমি এটা কোথায় পেলে? মেঝেতে পড়েছিল। প্রথমে মনে করেছিলাম এটা মনে হয় অবন্তীর, পরে মনে পড়ল আসার সময় মায়াপুর গলায় এই চেন দেখেছি, তাই এটা ওনাকেই দিতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখলাম ওনারটা তো ওনার গলায় আছে। পরে বুঝতে পারলাম এটা তোমার। মায়ের গলায় এমন চেন আছে? তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ, গতকাল দেখেছি। তারপর আজ আবার দেখলাম, একদম একই রকম। বদলে নেওয়া যাবে, কেউ বুঝতেই পারবে না কোনটা কার। এই জন্য চেনটা এতটা চেনা চেনা লেগেছিল। কিন্তু চেনটা বিশেষ কারোর জন্য বানিয়ে নেওয়া মনে হচ্ছিল। তবে মায়ের চেনের সাথে কিভাবে ম্যাচ করে? আমার গভীর ভাবনায় ছেদ পড়ল চন্দ্রিমার কথায়। কি এত ভাবছো? তেমন কিছু না। এখন গুরুত্বপূর্ণ কথা শোনো। অধরা এসেছে, তোমাকে যেন ওর ধারের কাছেও না দেখি। দেখলে কিন্তু খুন করে ফেলব। চন্দ্রিমা দিকে অবাক চোখে তাকালাম। যখন বলল গুরুত্বপূর্ণ কথা বলবে, ভেবেছিলাম কি নাকি। মেয়েদের গুরুত্বপূর্ণ কথাও তাদের মনের মতোই, বোঝা বড়ই দুষ্কর। এখন ভোররাত, চন্দ্রিমা গভীর নিদ্রায় আচ্ছন্ন, কিন্তু আমার দু চোখে যেন বিন্দুমাত্র ঘুম নেই। সারাটা সময় বিভিন্ন কিছু মাথায় এসে জুড়ে যাচ্ছে। এখনো হাতের এই চেন, কখনো ছোট মায়ের হঠাৎই আরশকে ছাড়াতে না বলার কারণ। আচ্ছা, মায়ের গলার চেনটা যদি আম্মু ওকে দিয়ে থাকে, তবে এই চেনটা নিশ্চয়ই ছোট মার, কারণ তারা দুজন একসময় খুব ক্লোজ ছিল। এটা তাদের পুরাতন ছবিগুলো দেখলেই বোঝা যায়। কিন্তু গত রাতে যে লোকটা চুপি চুপি বাসা থেকে পালিয়ে গেল, সে তো ছোট মা নয়, সে একজন পুরুষ ছিল। তবে সে কি চুরি করতে আসছিল? কিন্তু কিছু চুরি করে না করেই চলে গেল। এসব বিভিন্ন ভাবনায় মাথায় প্রচণ্ড বোঝ বাড়তে শুরু করলো। সকালে সূর্য উঠতে সেই মুহূর্তে ঘুমিয়ে পড়েছি। হঠাৎই চন্দ্রিমার গলা শুনে চোখ খুলল। ও কাউকে বলছিল, তুমি এখানে কি করো? তোমাকে এই রুমে আসতে কে বলেছে? আমি চোখ খুলে চন্দ্রিমার আগুন ছড়া চোখ দেখলাম।
ও দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম। তবে ও কাকে এসব বলছে? আমার মাথার কাছে কেউ বলল, আমি ভাইয়াকে দেখতে এসেছিলাম। এভাবে বলছো মনে হচ্ছে আমি তোমার বরকে নিতে এসেছি। এখন বুঝতে পারছি মাথার পাশে কেউ আছে। অধরা আমার মাথার পাশে বসে আছে। এই জন্য চন্দ্রিমার আগে ফোঁসফোঁস করছে, তুমি বাইরে যাও, আমরা এখন রেডি হব। অধরা বিরক্তিকর একটা ফেস নিয়ে রুম থেকে বের হয়ে গেল। অধরা বের হতেই চন্দ্রিমা দরজা লাগিয়ে এসে আমায় বেডের সাথে চেপে ধরে বলল, তোমায় নিষেধ করছি না, ওর ধারের কাছে যেন না দেখি। আমি কি ওর কাছে গিয়েছিলাম নাকি? আমি তো ঘুমিয়েছিলাম। তুমি হয়তো দরজা খুলে রেখেছিলে, তাইও ভিতরে চলে আসে। ও, চন্দ্রিমা কিছুটা শান্ত হলো। বাইরে যাও, আন্টি ডাকছে। রাধে আপু আসছে। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। বাসার মোটামুটি সবাই আছে। সবার উদ্দেশ্যে বললাম, আপনারা সবাই তৈরি হয়েছেন? মেজো চাচি অবাক হয়ে বললেন, তৈরি কেন হব? কোথাও ঘুরতে নিয়ে যাবে নাকি? আমি ভেবেছিলাম ছোট মা সবাইকে বলেছে আরুষের সাথে ঘুরতে যাওয়ার কথাটা, কিন্তু উনি কাউকে বলেনি। ছোট মা আমার দিকে তাকে ইশারায় নিষেধ করছে কাউকে যেন না বলি। আব্বু বলল, কোথায় যাবে তোমরা? শুধু আমরা না, বাসার সবাই যাবে। ছোট চাচ্চু কোথায়? আরুষের সাথে দেখা করতে। আরুষের নাম শুনে সবাই চুপ হয়ে গেল, কিন্তু এর মাঝে দাদু বলে উঠলেন, এ বাসায় আরুষ নামের কেউ থাকে না। কেউ থাকে বা না থাকে এগুলো শুনতে চাইনি আমি। আমি বলেছি মানে সবাইকে যেতে হবে। বাসার একটা ছেলে এতদিন ধরে কারাগারে আছে, আপনারা কেউ তার খোঁজ নিতে যাননি। আপনারা তাকে একবার বোঝার চেষ্টা করেননি, কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই যাচাই করেননি। আজ আমরা সবাই আরুষের সাথে দেখা করতে যাব। তাড়াতাড়ি রেডি হয়ে নিন সবাই। তুমি কে যে তোমার কথা শুনতে হবে? আমি কি সেটা জানানো খুব বেশি জরুরি না। এখানে জিদ দেখানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন, একই রক্ত শরীরে আছে। আজ যদি আমার সাথে না গিয়ে বাসায় বসে থাকেন, তবে মৃত্যুর আগ পর্যন্ত শান্তিতে বসতে দিব না কখনো। আপনারা সবাই রেডি হয়ে নিন। রুমে এসে রেডি হচ্ছি। রাদিয়া রুমে আসলো। ভাইয়া, সত্যি আমরা আরুষ ভাইয়ের সাথে দেখা করতে যাব? হ্যাঁ। কিন্তু তুমি সকাল সকাল কিভাবে আসলে? আমি গতকাল শুনেছি তুমি আসো, তাই শুভ্রকে বলতেও নিষেধ করেনি। সংসার জীবন কেমন চলছে? মানুষটা অসম্ভব সুন্দর ভাইয়া, আমায় অনেক ভালোবাসে। সৌন্দর্য হারালে কয়েকদিন আফসোস থাকে, কিন্তু ভালোবাসা হারানোর আফসোস সারা জীবনই থাকে। এই জন্য খুব সহজে কখনো ভালোবাসাকে হারিয়ে যেতে দিতে নেই, সেসব দিয়ে পাওয়ার চেষ্টা করতে হয়। আর শুভ্র সেটাই করেছে। হ্যাঁ ভাইয়া, একটা কথা বলি, বলো। আমার মনে হয় না দাদু যাবে। দেখা যাক না কি হয়। তুমি গিয়ে দেখো তোমার আম্মু চাচি ওনারা কি করছে। এখন রাত। ছোট মা আজ আমায় জড়িয়ে ধরে কেঁদেছিলেন আরসের সাথে দেখা করে এসে। আজ আরসও অনেকটা শান্তি পেয়েছে বাসার সবার সাথে একসাথে দেখা করে। বাসার সবাই কতটা ভালোবাসে তাকে। তুমি এই সময় ছাদে কি করছো? ছোট মার কণ্ঠ শুনে পিছনে ফিরলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, আমি কখনোই ভাবিনি আরসের দাদিও যাবে দেখা করতে। আপনার এতদিনের ইচ্ছে পূরণ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ধন্যবাদ লাগবে না। তোমার রুমে কেউ নেই। চন্দ্রিমা কোথায়? হয়তো অবন্তী আর মায়ের সাথে গল্প করছে। একটা অ্যালবাম আমার দিকে তুলে ধরে বলল, এখানে হয়তো তুমি তোমার বেশ কিছু প্রশ্নের উত্তর পাবে। তবে আমায় ক্ষমা করে দিও বাবা, আমি আমার ভালোবাসাকে পেতেই তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করে দিয়েছি। এই অ্যালবামে আমাদের সব ছবি আছে। অনেকদিন খুব যত্নে আগলে রেখেছিলাম। তোমার আম্মুর মৃত্যুর খবর শুনে প্রচণ্ড কান্না এসেছিল, কিন্তু তবু আমি কান্না করতে পারিনি, কারণ স্বার্থপর মানুষের চোখে কখনো পানি শোভা পায় না। ছোট মার চোখ মুছতে মুছতে চলে গেল। আমিও ছোট মার পিছনে পিছনে রুমে আসলাম। একটার পর একটা পাতা উল্টে ছবিগুলো দেখছি। এই ছবি থেকে বুঝতে পারছি আম্মু এবং ছোট মা খুব ভালো বান্ধবী ছিল। মাঝে মাঝে কিছু কিছু জায়গা ফাঁকা, সেখানে থাকা ছবিগুলো হয়তো বের করে নিয়েছে। আমি তখনও আধসহ হয়ে ছবি দেখছি। অবন্তী আর চন্দ্রিমা রুমে আসলো। চন্দ্রিমা এসে আমাকে জড়িয়ে ধরে আমার পাশে আচ্ছা হয়ে বসে পড়ল। অবন্তী আমাদের সামনে বসে কিছু সময় চন্দ্রিমার দিকে তাকিয়ে থেকে বলল, একটু তো লজ্জা পাওয়া উচিত। সামনে আমি বসে আছি আর তুমি আমার ভাইয়াকে জড়িয়ে ধরে আসো। তুমি আমার সামনে তোমার বরকে জড়িয়ে থেকো, আমি কিছু বলতে আসবো না। তুমি আমার বরের সাথে কি করব সেটা তো কেন বলতে আসবে? দুজনেই নিজেদের মাঝে কথা বলছে। দুজনের কেউ আমার হাতের অ্যালবামটাই খেয়াল করেনি। দুজনের ঝগড়া শেষে অবন্তী খেয়াল করলো, তোমার হাতে ওইটা কি ভাইয়া? ওইটা তো আম্মুর অ্যালবামের মতো দেখাচ্ছে। হ্যাঁ, এটা তোমার আম্মুর অ্যালবাম। ওটা তো আম্মু কাউকে দিত না, সব সময় আলমারিতে রাখতো। তুমি কোথায় পেলে? তোমার আম্মুই দিল। এখানে আম্মু আর ছোট মার তোলা ছবিগুলো।
তারা একসাথে পড়ালেখা করার জন্য শহরে গিয়েছিলেন। আম্মু, ছোট মা এবং আব্বু। তাদের গল্পটা সেখানেই শুরু হয়। আচ্ছা ভাইয়া, তোমার নানু বাসা কোথায়? অবন্তীর প্রশ্নে কিছুটা ভাবনায় পড়লাম। এতদিনে কখনো নানুর বাসা নিয়ে কোনো ভাবনা মাথায় আসেনি। আম্মু নিজেও কখনো সে বিষয়ে আমাকে কিছু বলেনি। আমি তো জানি না, কখনো আম্মুকে জিজ্ঞেস করা হয়নি। যেহেতু আম্মু, বড়মা এবং আব্বু একসাথে শহরে পড়তে গিয়েছে, তাহলে বড়মার বাসায় এখানে আশেপাশেও কোথাও হবে হয়তো। এটা ঠিক, হয়তো আব্বু বলতে পারবে। কিন্তু নানু বাড়ি খোঁজাটা এখন বেশি গুরুত্বপূর্ণ না। অবন্তী আমার থেকে অ্যালবাম নিয়ে নিজে ছবিগুলো দেখছে। আমি চন্দ্রিমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হঠাৎই অবন্তী বলল, ভাইয়া, এই কয়েকটা ছবিতে তুমি কিছু খেয়াল করেছো? অবন্তীর হাত থেকে অ্যালবাম নিলাম। কই দেখি, কি খেয়াল করব? মনে হচ্ছে না ছবিগুলো এক পাশ থেকে কম আছে। একজন বা দুজন চরিত্রকে কেটে ফেলা হয়েছে। তেমনই তো লাগছে, হয় না? এমন যে বন্ধুদের মাঝে কারোর সাথে ঝগড়া হলে আমরা নিজেদের কাছে থাকা গ্রুপ ফটোতে তাদের মুখকালি লাগিয়ে দিই। ছোট মায়াও মনে হয় কেটে ফেলেছে, হবে হয়তো। মায়া কি করছে? আপুর মাথা ব্যথা করছে, শুয়ে আছে। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, গতবারে এসেও তো তোমাদের এলাকা ঘোরা হলো না। কাল তো শুক্রবার, বিকেলে একটু ঘুরতে নিও আমাদের। আমায় বলছো কেন? তোমার বউকে বলো যে তোমার সাথে এমন আঠার মতো লেগে আছে। লজ্জা সব পানিতে গুলিয়ে রেখেছে। অবন্তী চন্ডিমাকে ভিংসি কেটে চলে গেল। তোমার বোন একটা হিংসুটে। কেন? ও তো ঠিকই বলেছে। ওর সামনে এমন আঠার মতো লেগে থাকার কি দরকার ছিল? খুব নিজের বোনের পক্ষ নিয়ে কথা বলা হচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি সরে যাচ্ছি। চন্ডিমা আমার থেকে দূরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কি হলো? কি হবে? আমি তোমার থেকে সরে যাচ্ছি, তুমি আমায় আটকাচ্ছ না কেন? তুমি সরে গেলে আমারই তো ভালো হবে। কেমন জানি চাপা চাপা লাগছে, তখন মুক্ত লাগবে, তাই না? যাবই না। আরও শক্ত করে জড়িয়ে ধরে থাকবে। চন্ডিমা আরও শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরদিন সকাল থেকে সব কিছু ঠিকই চলল। বিকেলে হাঁটতে বের হবার জন্য তৈরি হচ্ছি। এত সাজুগুজু করছো কেন? মনে হচ্ছে মেয়ে দেখতে যাচ্ছ? রাস্তায় তো কম বেশি মেয়ে দেখাই হবে। তাছাড়া একটু স্মার্ট না দেখালে কেমন হবে না বলো? হাজার হলেও তো তোমার বর, লোকে কি বলবে? চন্দ্রিমার বরটা কেমন যেন আনস্মার্ট। তখন ভালো লাগবে শুনতে? ও আচ্ছা, এত কিছু ভেবে আপনি সাজুগুজু করছেন, সেটা তো বুঝতে পারিনি। চন্দ্রিমা এসে আমার মাথার চুলগুলো এলোমেলো করে দিল। একদম এমন এলোমেলোই থাকবে, যাকে কেউ না চেনে। আমার বর কেমন সেটা আমি জানলে হবে, অন্য কারোর সামনে স্মার্ট হতে হবে না। টি শার্টে থাকবে নাকি পাঞ্জাবি পরব? এটাতেই সুন্দর দেখাচ্ছে, টি শার্ট থাক। দরজায় নক করে অধরা ভেতরে আসলো। অধরাকে দেখে চন্দ্রিমার শরীরে যেন আগুন জ্বলে গেল। তুমি এখানে কেন? সবাই অপেক্ষা করছে তোমাদের জন্য। আচ্ছা তুমি যাও, আমরা আসি। অধরা যেতে গিয়েও ফিরে এসে বলল, এমন উস্কো শুষ্ক ও এলোমেলো চলে তোমায় কিন্তু বেশ লাগছে। টি শার্টটাও দারুণ মানিয়েছে, ধন্যবাদ। এটা তো চন্দ্রিমার পছন্দ। আগে বলতে আমিও ম্যাচিং করে জামা পরতাম। আচ্ছা তাড়াতাড়ি আসো। চন্দ্রিমা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিছু কিছু মানুষ প্রচণ্ড রেগে গেলে নিজের অজান্তেই কেঁদে দেয়। চন্দ্রিমাও তাদের মাঝে একজন। দু চোখে পানি ছলছল করছে। এই বুঝি চোখের পলক ফেললেই দুফোঁটা মুক্ত কণা গড়িয়ে পড়বে। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই পাগলি, কান্না করছো কেন? তুমি আমায় ধরবে না? তুমি ওকে ঘুরতে যাওয়ার জন্য বলছো কেন? আমি তো বলিনি, হয়তো অবন্তী বলেছে। আচ্ছা আমি এখন এই টি শার্ট খুলে ফেলছি। তুমি শাড়ি পরছো, আমিও পাঞ্জাবি পরছি, কেমন? বইয়ের মন রাখতে একজন পুরুষকে যে কত শত ত্যাগ স্বীকার করতে হয়, সেটা শুধু একজন পুরুষই জানে। অতপর বের হলাম। রুম থেকে বের হওয়ার আগে চন্ডিমার সোজাসাপটা ঘোষণা, যদি অধরাকে আমার কাছে দেখে তাহলে আমার সাথে আর কখনো কথা বলবে না। এই জন্য অধরাকে কিছুটা এড়িয়ে চলছি। অনেকদিন পর আবার সবাই একসাথে এভাবে হাঁটতে বের হলাম, তাই না অবন্তী? রাদিয়ার প্রশ্নে মুচকি এসে হ্যাঁ বলল অবন্তী। শুধু সুমন ভাইয়া, আসলে আমাদের এমনটা হাঁটা হয়। গতবারও আপুর বিয়েতে হেঁটেছিলাম, মনে আছে? ভাইয়া এখানে থেকে গেলেই পারে। অধরার কথায় চন্ডিমা ফিসফিস করে বলছে, হ্যাঁ এখানে থেকে যায়, আর তুমি দিনরাত পিছু লেগে থাকো বেদ্যপ মহিলা। কিছুটা হাঁটার পর রাস্তার পাশে টং দোকানে বসলাম সবাই। আমরা সবাই চা নিলাম, কিন্তু মায়া উঠে গিয়ে একজন মহিলার সাথে দিব্যি হেসে হেসে কথা বলছে। মায়া এখানে কাউকে কিভাবে চিনবে? আমি চায়ের কাপ হাতে মায়ার কাছে গেলাম। তুমি এখানে কি করছো? উনি কে? আন্টি, ভাইয়ার সাথে তো আপনার কখনো দেখা হয়নি। এই যে সুমন ভাইয়া, ওকে আমি দেখেছি, কিন্তু ও কখনো আমায় দেখেনি। মহিলার গলায় সেই চেন, কিন্তু এই চেন এই মহিলার গলায় কেন? ভাইয়া, উনি আম্মুর খুব কাছের বান্ধবী। ও আচ্ছা।
আন্টি, আপনার গলার চেনটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। এই চেন তো তোমার আম্মু আমায় উপহার দিয়েছিল। ওরা এরকমই 5 রকম চেন বানিয়ে নিয়েছিল। এই ডিজাইনের চেন কি সচরাচর বাজারে কিনতে পাওয়া যায়? আমার চোখে তো আজ পর্যন্ত কখনো পড়েনি। এটা ইউনিক ডিজাইন, কারণ তোমার মায়ের পছন্দ সবসময় ইউনিক ছিল। এসব কথা বলতে বলতেই অবন্তী এসে হাজির। তাহলে আজ আমি আসি। অবন্তী, তুমি তো আমার বাসা চেনো, তাহলে সময় করে ওদের নিয়ে এসো। আসি রে মা। মায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে উনি চলে গেল। একই রকমের চেন 5টা, আম্মুর একটা, ছোট মার একটা, এই আন্টির একটা। তবে আর 2টা কার জন্য? আমার কাছে যেটা আছে সেটা কার? ছোট মার, নাকি অন্য দুজনের মাঝে একজনের? যদি ছোট মার না হয়, তবে সেই অন্যজন রাতের আধারে কেন বাসায় এসেছিল? নিশ্চয় চুরি করতে নয়, উনি অন্য কোনো কাজে এসেছিল। এখানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি এমন গভীর ভাবনায় ডুবে গেলে? চলো, ওরা সবাই বসে আছে। অবন্তীর কথায় আবার সে তাদের সাথেই জয়েন করলাম। আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি আসলো, যেখানে একটা মেয়ের পাশে আরও শুয়ে আছে এবং আরসের হাত মেয়ের কোমরে। মেয়ে নিথর পড়ে আছে পাশেই। পাশেই বড় বড় অক্ষরে লেখা, নেশাগ্রস্ত অবস্থায় শারীরিক চাহিদা পূর্ণ করে বালিকার হত্যা। এরপর সেই লাশের সাথেই রাত্রি যাপন। যে নাম্বার থেকে ছবিটা আসলো সে রাজের বন্ধু। আমি কিছু বলার আগেই সে আবার বলল, স্যার, এটা সেই সময়ের নিউজ পেপার। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা রোববারে কথা বলবো কেমন? জি স্যার। নিউজ পেপারগুলো যাচ্ছে তাই ছাপিয়ে দেয়। যেখানে আরও শুধু হত্যার জন্য কারাগারে আছে, সেখানে নিউজ পেপার সবাইকে নিকৃষ্টতর কারণ রটিয়ে দিয়েছে। চন্ডিমা পাশে এসে বসল। কি হলো? ফোনের দিকে তাকিয়ে কোথায় হারিয়ে গেলে? তেমন কিছু না। আজকে আর কোথায় যাবে? আর কোথাও যাব? প্রায় তো সন্ধ্যা হয়ে আসলো। এক্ষুনি বাসায় ফিরতে ইচ্ছে করছে না। আমার কথার উত্তর হিসেবে অধরা বলল, আমারও বাসায় ফিরতে ইচ্ছে করছে না। আপুরা বরং বাসায় চলে যাক। তুমি আমি মিলে কিছুটা হেঁটে আসি কেমন? তোমাদের কাউকে হাঁটতে হবে না। বাসায় গেলে সবাই একসাথেই বাসায় যাব। হাঁটলেও সবাই একসাথেই হাঁটবো। তোমরা সবাই বাসায় ফিরে যাও। রাদিয়া, তুমি আমায় ওই জায়গাটা নিয়ে যাবে? কোন জায়গা ভাইয়া? আরশকে যেখানে থেকে গ্রেফতার করা হয়েছিল? শুনেছি সেটাই এখান থেকে বেশ দূরে। ওখানে একটা নদী আছে, সেই নদীর পাশেই। তুমি যাওনি কখনো? দাদুর ভয়ে শুধু কলেজ থেকে বাসা এবং বাসা থেকে কলেজ ছাড়া আর কোথাও যাওয়ার সুযোগ হয়নি। আচ্ছা চলো, বাসায় ফিরে যাই। এখন প্রায় 11টা বাজে। হঠাৎই অবন্তী মায়া জড়ে চিৎকার করে ভূত ভূত বলে উঠল। চন্ডিমা তখন আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে। চন্ডিমা প্রায় ঘুমিয়ে পড়েছে। অবন্তী এবং মায়ের চিৎকার শুনে ওর ঘুম ভেঙে গেল। দুজনে উঠে দৌড়ে তাদের রুমে আসলাম। তারা একজন অন্যজনকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপছে। কি হয়েছে মায়া? ভাইয়া, রুমে ভূত এসেছিল। রুমে কিভাবে ভূত আসবে জানি না, তবে কালো কাপড়ে পুরোটা মরিয়েছিল। হঠাৎ নজর পড়ল মেঝেতে অধরা পড়ে আছে। দৌড়ে গিয়ে অধরাকে আগে তুলে বিছানায় শুয়ে দিলাম। এর মাঝেই বাসার সবাই এসে জমা হলো অবন্তী রুমে। অধরা অজ্ঞান হয়ে কিভাবে? ওই ভূত করেছে। সাদা পাউডারের মতো কী সব ফু দিয়েছে। আমরা কাঁথা দিয়ে শরীর ঢেকে নিয়েছি, কিন্তু ও বাইরে ছিল। ওর শরীরে সব পড়ে ও অজ্ঞান হয়ে গিয়েছে। ছোট মা অবন্তীকে জড়িয়ে ধরে আছে। চোখে আবছা পানি দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর সবাই নিজেদের রুমে চলে গেল। ছোট মা অবন্তীকে নিয়ে ওনার রুমে গেল। আমি চন্দ্রিমাকে বললাম মায়াকে আমাদের রুমে নিয়ে আসতে। প্রায় ঘণ্টাখানেক পর দরজায় ঠক ঠক শব্দ। মায়া শক্ত করে আমায় হাত জড়িয়ে ধরল। কে? আমি তোমার আব্বু। মায়া আশ্বস্ত হলো, হাতটা কিছুটা হালকা করলো। চন্দ্রিমা উঠে দরজা খুলে দিল। কিছু বলবেন? খুব বেশি ভয় পেয়েছো? হঠাৎ করে সামনে চলে আসে তো তাই। অধরার কি অবস্থা এখন? ও রাদিয়ার সাথে আছে। পড়ে গিয়ে মাথায় একটু আঘাত পেয়েছে। তোমাকে দেখতে আসলাম। কি অবস্থা এখন তোমার? আচ্ছা ঘুমিয়ে পড়ো। আপনার সাথে আমার কিছু কথা আছে। বাইরে একটু দাঁড়ান, আমি আসছি। মায়া শক্ত করে আমায় টেনে ধরল। ভাইয়া যেও না প্লিজ। আমি তো রুমের সামনে আছি পাগলি। তাছাড়া তোমার ভাবে তো আছে। আমার নিজের তো ভয় করছে। তুমি ওর সাহায্য গাও। শুধু কিছুক্ষণের ব্যাপার, আমি আসছি। ওদের রুমে রেখে আমি বেরিয়ে আসলাম। আব্বু রুমের সামনে দাঁড়িয়ে আছেন। কি কথা আছে বলো। আমাদের বাসা থেকে কি গত কিছুদিনের মাঝে কিছু জিনিস চুরি হয়ে গেছে? কই না তো। কেন? আমি জানি আজ যে এসেছিল সে ভূত না, কারণ গত 2 দিন আগেও আমি একজনকে রাতের আধারে পালিয়ে যেতে দেখেছি এই বাসা থেকে। তাকে ধরতে পারোনি? তার আগেই পালিয়ে যায়। বাসার সবাইকে একটু সাবধানে থাকতে বলবেন। বাসায় মেয়ে মানুষ আছে। আচ্ছা। আব্বু চলে যাচ্ছে। তখন পেছন থেকে বললাম, কাকে বেশি ভালোবাসতেন, আম্মু নাকি ছোট মা? আব্বু স্থির হয়ে গেল। পিছন ফিরে জিজ্ঞেস করলো, হঠাৎ এই প্রশ্ন? জানতে ইচ্ছে হলো। তোমার আম্মু ছিল আমার ভালোবাসা।
আর তোমার ছোট মা হচ্ছে আমার দায়িত্ব। ঠিক বুঝলাম না, চা খাবে এত রাতে? কে বানাবে? আমি খুব সুন্দর চা বানাতে পারি, তোমার আম্মুর কাছ থেকে শিখেছি। রুমে ওরা একা আছে, ভয় করবে? করবে না, আমরা তো ড্রয়িং রুমেই থাকবো। রান্নাঘরে আব্বু চা বানাচ্ছে, আমি পাশে দাঁড়িয়ে আছি। তোমার আম্মু আমায় যা জ্বালাতন করতো, 2-1 দিন পর পর ওর মাথা ব্যথা হতো, তখন আমায় চা বানিয়ে ওকে দিতে হতো। আম্মুর মাইগ্রেন ছিল, জানতাম না তো। বোকা ছেলে, এটা মাইগ্রেন না। তাহলে সরাসরি যদি বলতো চা বানিয়ে দিতে, তাহলে তো দিতাম না। তাই ছলনার আশ্রয় নেয়। তোমার আম্মু অনেক ছেলে মানুষই করতো। লোকটা আম্মুকে সত্যি অনেক ভালোবাসতো। কথাগুলো বলতে সময় ওনার মুখে হাসি যেন কেউ লেপে দিয়েছে। 1 কাপ চা আমার দিকে এগিয়ে দিল। এই নাও চা, খেয়ে দেখো কেমন লাগছে। চায়ে চমক দিলাম। আম্মুর হাতে চা হঠাৎই মনে পড়ে গেল, ছেলেরা পৃথিবীর সব কিছু ভুললেও মায়ের হাতের রান্নার স্বাদ ভুলতে পারে না। সে চা হোক বা বিরিয়ানি। এখন মনে হচ্ছে আম্মু আপনাকে খুব যত্নে চা বানানো শিখিয়েছে। শুধু চা নয়, আমাকে রান্নাও শিখিয়েছিল। বাসায় কখনো রান্না করিনি, তাই হয়তো এতদিনে ভুলে গিয়েছি। তবে তোমার মায়ের সাথে থাকলে সপ্তাহে 1 দিন রান্না করতেই হতো। তাহলে তো ভালোই হয়েছে, আপনাকে তো আর রান্না করতে হচ্ছে না। সেই রান্না আবেগ, অনুভূতি, ভালোবাসা ছিল, যা এই 4 দেয়ালে রাজার বেশে বসে থাকায় নেই। আমার নানুবাড়ি কোথায়? 2 গ্রাম পরে। আমি কখনো সেখানে যাইনি। তবে 2-3 বছর আগে শুনেছি ওই পরিবারের কেউ বেঁচে নেই। তাদের একমাত্র মেয়ে ছিল তোমার আম্মু। তাদের আর সন্তান ছিল না। ছোটমার বাবার বাসা কোথায়? তোমার ছোটমা তোমার দাদুর বন্ধুর মেয়ে। ও আচ্ছা। ছোটমার আর কোনো ভাই বোন নেই? ওরা 3 ভাই বোন। 2জন ভাই এবং তোমার ছোটমা। ছোটমার 2জন ভাই। তবে ছোটমা আমায় মিথ্যে কেন বলল? অন্যজনের কথা কেন গোপন করলো? আচ্ছা আব্বু, আমি তো এখন ছোট নেই। আপনি প্লিজ বলবেন ঠিক কি হয়েছিল? আম্মু এবং ছোটমার 2জনের বিষয়ে আমি জানতে চাই। আব্বু মাথা নিচু করে নিজের চায়ের কাপে তাকিয়ে রইল। তোমার আম্মু এবং ছোটমা গার্লস স্কুলে একসাথে পড়তো। তাদের বন্ধুত্ব স্কুল জীবন থেকে। এরপর ওরা যখন কলেজে ভর্তি হয়, তখন ওদের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। তখন ছোটমার সাথে আগে থেকেই পরিচয় দিল। ও মাঝে মাঝে ওর আব্বুর সাথে আমাদের বাসায় আসতো। ইন্টার 2য় বর্ষে তোমার আম্মুর সাথে আমার বন্ধুত্বের বাইরেও নতুন করে ভালোবাসার সম্পর্ক শুরু হয়। এটা আমাদের 2জনের মাঝেই থাকে। তোমার আম্মু বা আমি কেউ তোমার ছোটমাকে জানায়নি। পরীক্ষার শেষ রেজাল্ট হলো। এরপর আমরা 3জনই ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। সব কিছুই ঠিকঠাক চলছিল। বাহ, ভালো তো। তাহলে হঠাৎ কি হলো? অনার্স 2য় বর্ষে আমরা বিয়ে করি। ছোটমা আর আম্মু যেহেতু বান্ধবী, তবে তারা একসাথেই ছিল। ছোটমা তাহলে তো আপনাদের বিয়ের বিষয়ে সবটা জানতো? না, ও কিছু জানতো না। তোমার ছোটমা ওর এক আত্মীয়র বাসায় ছিল, আর তোমার আম্মু ছিল হোস্টেলে, তাই এই বিষয়টা ওর অজানা থাকে। এতদিন আপনারা ওনার আশেপাশে থেকে নতুন একটা সম্পর্ক ক্যারি করলেন, উনি কিছুই বুঝতে পারল না? আমরত, 3জন যখন একসাথে ছিলাম, তখন তোমার ছোটমার সাথে বেশি কথা বলতাম। এটা তোমার আম্মুরই পরামর্শ ছিল। আমাদের 2জনের মাঝে যখন শুধু চোখাচোখি হতো। ও আচ্ছা। এরপর অনার্স ফাইনাল ইয়ারে তুমি এবং সুনয়না গর্বে আসো। তুমি কি সুনয়নার ব্যাপারে জানো? খুব বেশি কিছু জানি না, তবে কিছুটা জানি। ও আচ্ছা। তখন তোমার ছোটমা বিষয়টা জানতে পারে। আমি জানতাম না ও আমায় ভালোবাসতো, এবং এটাও জানতাম না তোমার দাদু আর ওর আব্বু নিজেদের সম্পর্ক মজবুত করতে আমাদের বিয়ে ঠিক করে রেখেছিল। কিন্তু তোমার ছোটমা সবটাই জানতো। না জানিয়ে বিয়ে ঠিক করে রেখেছিল। সেই সময়ে এমনটাই হতো ম্যাক্সিমাম সময়। এরপর বাসায় অনেক ঝামেলা হয়। আমি বাসা ছেড়ে একেবারে শহরে চলে যাই। তুমি আমার লাকি চ্যাম্প ছিলে। অনার্স শেষ হতে না হতেই আমি মোটামুটি ভালো একটা জব পেয়ে যাই। তাহলে আপনি আবার এখানে ফিরে আসলেন কেন? তখন তোমাদের বয়স 3-4 বছর হবে। তোমাদের আম্মুকে নিয়ে এই বাসায় এসেছিলাম তোমার মেজো চাচুর বিয়েতে। সেই সময়টার আমার গুছিয়ে নেওয়া জীবনটা এলোমেলো করে দেয়। কেন? যেদিন আমরা আসি তার পরের দিন তোমার ছোটমার পুরো পরিবার আমাদের বাসায় আসে। ওর একজন বড় ভাই ছিল, কিছুটা সাইকো টাইপ। উনি এসে তোমার দাদুর সাথে বিভিন্নভাবে ঝামেলা বাড়াতে থাকে। ওনার দুর্বল পয়েন্ট ছিল তোমার ছোটমা। ওকে উনি নিজে থেকেও বেশি ভালোবাসতেন। আমার না পেয়ে নাকি অনেকটা পাগল প্রায় হয়ে যায়। সেদিন তোমার দাদু আর ওনার মাঝে একটু হাতাহাতি হয়, যার ফলে ওনার মাথায় বড় একটা আঘাত লাগে। আপনার জীবন তো ফিল্মি, জীবন নাটকের থেকেও অনেক বেশি নাটকীয় হয়। তারপর কি হলো? মেজর বিয়ের পর যেদিন আমরা চলে আসব, তার আগের দিন রাতে ওই সাইকো আবার বাসায় আসে। এসে তোমার দাদুকে পুলিশের ভয় দেখায়।
সেই সময়ে মানুষ পুলিশকে প্রচুর ভয় পেত। জেলে যাওয়ার ভয়ে উনি তোমার গলায় ছুরি ধরে তোমার আম্মুকে অপশন দিয়েছিল স্বামী এবং সন্তানের মাঝে একজনকে বেছে নিতে। পুলিশ ভয় পায়, অথচ আমায় খুন করতে প্রস্তুত ছিল। যদি তোমার আম্মু আমায় বেছে নিত তবে তো ওনাকে জেলে যেতেই হতো। তাই ওনার বক্তব্য ছিল, জেলে যেতেই যদি হয় তবে থাক, বুঝতে পারছি। কিন্তু সুনয়নার কি হয়েছিল? সুনয়নার বিষয় ঠিক জানি না। ওই রাতে তোমার আম্মু তোমায় আর সুনয়কে নিয়ে হাসপাতালে যায়। আমি এতটাই বাজবভাবে বন্দী ছিলাম যে তোমায় নিয়ে হাসপাতালেও যেতে পারিনি। নিজেকে সে সময় পৃথিবীর সবথেকে নিকৃষ্টতর পিতা মনে হচ্ছিল। তোমার ছোট চাচু তোমাদের সাথে গিয়েছিল হাসপাতালে। সেখানে নাকি তোমার নানু এসেছিল, এসে তোমার আম্মুকে বাসায় নিতে চেয়েছে, কিন্তু ও যেতে রাজি না হয় সুনয়নাকে নিয়ে চলে গেছে। তাহলে তো সুনয়না সুস্থ থাকার কথা। শুনেছিলাম ওই রাতে তাদের অ্যাক্সিডেন্ট হয়। পরে তোমার আম্মুকেই নাকি কল করে বলেছেন সুনয়না মারা গিয়েছে। পৃথিবীর এক অভাগা মা। ওই রাতে তোমার আম্মু নিজের জীবনদশায় সব থেকে কষ্টদায়ক সময় কাটিয়েছে। কিন্তু তোমার আম্মু প্রচুর জেদি ছিল, যার কিছু কিছু বিষয় তোমার মাঝে দেখতে পাই মাঝে মাঝে। এত সুন্দর করে ফিল্মি স্টাইলে আমাদের জীবন ধ্বংস করা হয়েছিল। আব্বু চোখের পানি মুছেছে। আমি পকেট থেকে চেনটা বের করে দেখালাম। এটা কি আপনি চিনেন? হ্যাঁ, চিনব না কেন? এটা তো ইন্টারে থাকতে বানিয়েছিলাম। আমার কাছেও আছে। 5টা বানানো হয়েছিল। কে কে 5 জন? আমি, তোমার ছোট মা এবং ওর সাইকো ভাই, তোমার আম্মু আর তোমার আম্মুর একজন বান্ধবী। আমার আর তোমার ছোট মাটা একসাথে রাখা আছে। ছোট মাকে জিজ্ঞেস করাই উনি ওনার সাইকো ভাইয়ের কথা বলে না কেন। উনি তো বলে ওনার শুধুমাত্র একজন ভাই। সেই সাইকো মতো ভাইটা মারা গিয়েছে আজ বেশ কিছু বছর হলো। তখন আরও ছোট ছিল। আপনাদের জীবনের গল্প নিয়ে উপন্যাস লেখা হলে নিঃসন্দেহে আপনার জীবনের উপন্যাস অ্যাওয়ার্ড পেত। ওই যে বললাম না, জীবন কিছু কিছু সময় নাটকের থেকেও বেশি নাটকীয় হয়। রাত অনেক হলো, ঘুমাতে যান। তুমি কি আরশকে ছাড়াতে পারবে? যদি আপনারা সাহায্য করেন হয়তো পারবো। কোনো সাহায্য প্রয়োজন হলে আমায় বলবে। আচ্ছা। আব্বু রুমে যাচ্ছে। আব্বু এতক্ষণ যা বললো সেগুলো আমি আমার আম্মুর ডায়েরি থেকেই জেনেছি। তবে কিছু বিষয় জানা গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো হয়তো আব্বুকে জিজ্ঞেস করে জানতে হবে। রুমে আসলাম। মায়া চন্দ্রিমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মায়া কখন ঘুমালো? একটু আগে। তুমি ঘুমাওনি? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, ঘুমিয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম। চন্দ্রিমা মায়াকে ঠিক করে শুয়ে দিয়ে আমার বুকে মাথা রাখল। মায়া আপু এতক্ষণ ওই লোকটার ব্যাপারে কথা বলছিল। কোন লোকটা? ওই যে ভূত। কি বলল? উনি নাকি হাতে ছড়ি নিয়ে মায়াকেই মারতে আসছিল। লোকটা অবন্তীকে সরে যেতে বলেছিল। কি বলছো এসব? আমার মনে হয় লোকটা মায়াপুকে টার্গেট করে এসেছিল। এই নতুন এলাকায় মায়াকে কেন কেউ টার্গেট করে আসবে? তাছাড়া ওকে তো কেউ চিনবেও না এখানে, তাই না? আমি ঠিক জানি না। তবে এটা শোনার পর থেকে আমার খুব ভয় করছে। ঘুমানোর জন্য চোখ বুজলেই মনে হচ্ছে কেউ আসছে রুমে। তুমি ঘুমিয়ে পড়ো। চন্দ্রিমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিন্তু ভাবনায় তো কিছুটা রেস্ট থেকেই যায়। সত্যি যদি এমন কিছু হয়ে থাকে তবে লোকটা এমন কেউ যে অবন্তীর কাছে বা পরিচিত, তাহলে মায়াকে কেন আক্রমণ করবে? রাতে আর ঘুমানো হলো না। সারা রাত যত সব চিন্তাতেই কেটে গেল। এখন শেষ রাত। চারদিকে একটু একটু করে আলো ফুটতে শুরু করেছে। ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গেলাম। এ সময় অবন্তী অনলাইন। তুমি ঘুমাওনি? প্রায় 2 মিনিট পরে রিপ্লাই আসলো। ঘুমিয়েছিলাম ভাইয়া, কিছুক্ষণ হলো ঘুম ভাঙল। তুমি ঘুমাওনি? ঘুম আসলো না, তাই জেগে আছি। ও আচ্ছা, হাঁটতে যাবে বাইরে এই সকাল সকাল? হ্যাঁ, ভোরের আবহাওয়াটা অনেক সুন্দর লাগে, ফ্রেশ তাজা বাতাস। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে বের হচ্ছি। ভাবি কি ঘুমাচ্ছে? হ্যাঁ, মায়া আপু দুজনেই ঘুমাচ্ছে। আচ্ছা আসো, আমি ড্রয়িং রুমে আছি। তাড়াতাড়ি আসবা, আমার কিন্তু ভয় করবে। ফ্রেশ হয়ে বের হলাম। ভেবেছিলাম এত ভোরে মানুষ এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু রাস্তায় অনেক লোকের সমাগম দেখে আমার ধারণা বদলে গেল। এত মানুষ হাঁটতে আসে সকালে? হ্যাঁ, এনাদের মাঝে বেশিরভাগ মানুষের ডায়াবেটিস রোগের শিকার। ও আচ্ছা, অবন্তী কাল যে লোকটা তোমাদের বাসায় এসেছিল তাকে কি তুমি চিনতে পেরেছিলে? অবন্তী থেমে গেল। এরপর কিছুক্ষণ ভাবল, না ভাইয়া, আমি চিনি না। তবে লোকটা আমায় চিনত, আমার নাম জানত। কারণ লোকটা তোমার আশেপাশেই কেউ? আমার আশেপাশের? হ্যাঁ, তুমি তোমার একজন মামার কথা বলেছিলে, আমায় মনে আছে, যে তোমার আম্মুকে খুব ভালোবাসতো। হ্যাঁ, চন্ডিমা কি ওনার মেয়ে? সেটা তো ঠিক জানি না ভাইয়া। আমি ছোট থেকে জেনে এসেছি ও আমার মামাতো বোন, কিন্তু কোন মামার মেয়ে সেটা জানি না, কখনো জিজ্ঞেস করাও হয়নি। ও আচ্ছা, তোমার ওই মামাও নাকি মারা গিয়েছে?
আমি সেটা জানি, কিন্তু তোমায় কে বলল? গতকাল রাতে আব্বু বলল। ও আচ্ছা, ভাইয়া ওইদিকে চলো, সকালে এখানে অনেক সুন্দর চা পাওয়া যায়। আগে চন্দ্রিমা আমি লুকিয়ে লুকিয়ে হাঁটতে বের হতাম সকাল করে। লুকিয়ে কেন, দাদু বের হতেই দিত না। চলো চা খাবো। সূর্যের আলোর পরিমাণ একটু বাড়তেই আমরা বাসায় ফিরে আসি। ততক্ষণে বাসায় প্রায় সবাই জেগে গিয়েছে। অধরা সোফায় বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। কি অবস্থা এখন তোমার? অধরা আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার প্রচণ্ড ভয় করছে এখনও। ভূত কি আবার আসবে? আসলেও ও তোমার ক্ষতি করবে না। কেন? কারণ তুমি নিজেই তো পেতনির মতো দেখতে। ভূত নিজেই না দেখে ভয় পেয়ে যাবে। অধরার কান্নার শব্দ বেড়ে গেল। পাগলি মেয়ে, মজা করলাম তো। চন্দ্রিমা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কিছু বলবে জন্য হয়তো মন স্থির করেছে, কিন্তু আমি ইশারায় কিছু বলতে নিষেধ করলাম। আচ্ছা, তুমি এখন নাস্তা করো কেমন? আমি একটু শুয়ে পড়ব। এখন শুইবে কেন? রাতে ভূত দাঁড়াইছি না, তাই দিনে ঘুমাবো। অধরাকে রেখে রুমে চলে আসলাম। মায়া ফোনে মনে হয় রাজের সাথে কথা বলছে। মায়াকে ইঙ্গিতে নিষেধ করলাম গতকাল রাতের ঘটনার আজকে যেন না বলে। শুধু শুধু ছেলেটা চিন্তা করবে। চন্দ্রিমা আমার পিছনে পিছনে রুমে আসলো। মায়ের কথা শেষ হতেই মায়াকে নাস্তা করার জন্য বাইরে পাঠিয়ে দিল। কোথায় গিয়েছিলে তুমি? বাইরে হাঁটতে। কে ছিল সাথে? অধরা। অধরা কেন থাকবে? অবন্তী ছিল। অধরার সাথে এত ক্লোজড হয়ে বসে কেন সান্ত্বনা দিতে হবে শুনি? ও তো আমার বোন, তাই না? সেটা তো ওর মনে থাকে না। তোমায় নিষেধ করছি না ওর কাছে না যেতে? গতরাতে ওর সাথে এমন বাজে একটা ঘটনা ঘটে গেল, আমি ওকে সান্ত্বনা দিব না? ওর শরীরের ব্যাপারে জিজ্ঞেস করব না? চন্দ্রিমা এতক্ষণ আমার সামনে দাঁড়িয়ে সাপের মতো ফোঁসফোঁস করছিল আর কথা বলছিল, কিন্তু এবার আমার কাছে এসে গলা চেপে ধরল। ওর শরীর স্বাস্থ্য জিজ্ঞেস করার জন্য বাসায় অনেক মানুষ আছে। তোমার ওকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করতে হবে না, বুঝতে পারছো? মেরে ফেলবে নাকি? আমার গলা থেকে হাত সরালো। দরকার পড়লে তাই করব, তবুও কারো পাশে যেন না দেখি। থাক বাবা, আমি তো এত তাড়াতাড়ি পৃথিবী থেকে যেতে চাচ্ছি না। আমি এখন একটু ঘুমাবো। আর কিছু বলবা? না, শুধু যা বলেছি সেটা মনে রাখলেই হবে। সকালে রোদ থাকলেও সারাদিন আকাশটা কিছুটা মেঘলা ছিল। এখন বিকেল। মেঘলা দিনের বিকেলগুলো অসম্ভব সুন্দর হয়। মনোরম একটা পরিবেশ পাওয়া যায়। চন্দ্রিমাকে চা বানিয়ে ছাদে নিয়ে আসতে বলে আমি ছাদে চলে আসলাম। কিছুটা সময় পর ছোট মা 4 কাপ হাতে ছাদে আসলো। এই নাও তোমার চা। আপনি চা নিয়ে আসলেন কেন? চন্দ্রিমা কোথায়? ও আসছিল, আমি ওর থেকে নিয়ে আসলাম। তোমার সাথে একটু কথাও ছিল। কি কথা? তোমরা ফিরে যাবে কবে? কোথায়? ঢাকায়। আরশের মামলা পুনরায় তদন্ত শেষ করে ওকে বাসায় নিয়ে এসে। সেটার প্রয়োজন নেই। আরও যেখানে আছে সেখানেই থাক। সেখানেও ভালো আছে। ও আচ্ছা, ঠিক আছে। তবে তোমরা আগামীকালে রওনা দিবে? দিতে পারি, তবে সত্যি করে একটা কথা বলতে হবে। কি কথা? চন্দ্রিমার বাবা মা বেঁচে আছে? কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, বাবার কথা জানি না, তবে মা বেঁচে আছে। আমি ওনার সাথে দেখা করতে চাই। কেন? আমার শাশুড়ি, আমি দেখা করতেই পারি। তাছাড়া চন্দ্রিমাও তো ইচ্ছে থাকতে পারে ওর আম্মুর সাথে দেখা করার। আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানা দেব, গিয়ে দেখা করে এসো। ছোট মা চলে যাচ্ছে। আমি চায়ে একটা চুমুক দিয়ে বললাম, কয়েকদিন পর পর রাতের আধারে আপনার সাথে যে দেখা করতে আসে সে কে? আপনার অতি আপন কেউ? আমার কথায় ছোট মা থ হয়ে দাঁড়িয়ে গেল। কি কি বলছো তুমি? আমার সাথে কে দেখা করতে আসবে? আপনি দেখি ঘাবড়ে গেলেন। আমি তো মজা করলাম। এমন মজা করা আমার একদম পছন্দ নয়। পরের দিন ছোট মার দেওয়া ঠিকানায় গিয়ে চন্দ্রিমার মার সাথে দেখা করি। আমি ভেবেছিলাম হয়তো সেখানে কিছু না কিছু তথ্য পাবো, কারণ আমার মনে হচ্ছিল এসব কিছুর সাথে চন্দ্রিমার পরিবারের একটা গভীর সম্পর্ক আছে। কিন্তু সেখানে গিয়ে চন্দ্রিমার মার সাথে কথা বলে আমার সম্পূর্ণ ধারণা বদলে গেল। সেখানে থেকে সোজা আরশের সাথে দেখা করতেই চলে গেলাম। আরশের থেকে সেদিনের যেটুকু ঘটনা ওর মনে আছে সেইটুকু শুনলাম। এখন বিকেল এবং সন্ধ্যার মাঝে একটা সময়। রাজের বন্ধুকে নিয়ে সেই ছোট্ট কুঠুরি ঘরে আছি, যেখানে থেকে আরশকে গ্রেফতার করা হয়েছিল। স্যার কি গন্ধ ঘটায়? এটা এখনও নেশা করার কাজেই ব্যবহার করা হয়। আচ্ছা, আমাদের মামলায় যে উকিল, উনি কি ভালো? আমি বোঝাতে চাইছি ওনার প্রেজেন্টেশন কি গোছানো? আপনার কথা মতোই সুন্দর একজন উকিল ঠিক করেছি। ওনার অতীত রেকর্ড চেক করা নেই তো? ওনাকে যা শিখিয়ে দেওয়া হবে উনি শুধু সেগুলো গুছিয়ে প্রেজেন্ট করতে পারলেই হয়তো আমরা জিতে যাব। এইটুকু করতে পারবেই হয়তো, নয়তো উকিল কিসের? আগামী সপ্তাহে মামলার শুনানি, তাই না? হ্যাঁ স্যার। হয়তো এর মাঝে তোমায় আরেকটু জ্বালাবো। সমস্যা নেই স্যার, আমি সবসময় প্রস্তুত থাকব। রাতে শুয়ে শুয়ে শুনানির দিনের চিন্তা করছি।
টিকিট কেটেছ? ছোট মার কণ্ঠ শুনে মাথা তুলে তাকালাম। ছোট মা দরজায় দাঁড়িয়ে আছে। ছোট মা ভিতরে আসলো। কবে যাচ্ছ? এখনও ঠিক করা হয়নি। কেন? তোমায় যে বললাম আজ চলে যেতে। যে কাজটা শুরু করেছি সেটা শেষ না করে কিভাবে চলে যায় বলুন? কি কাজ শুরু করেছে তুমি? আরও হয়তো আবার নতুন করে মুক্ত আকাশে শ্বাস নেওয়ার স্বপ্ন দেখছে। ওর স্বপ্নটা আর নষ্ট হতে দিব না। আমি তোমায় বলেছি না ওকে বের করতে হবে না। ও যেখানে আছে সেখানে অনেক ভালো আছে। তার আগে আপনি আমায় বলুন, একজন মা হয়ে কিভাবে ছেলের মুক্তির পথে বাধা হচ্ছেন? সেটা অবশ্যই আমি তোমায় বলবো না। আমার ছেলেকে আমি বের করব কি না সেটা আমার ব্যাপার। তাহলে আপনারও এটা জানা উচিত আমার ছোট ভাইকে আমি বের করবই, সেটা যেভাবেই হোক। তোমার আম্মুর মতো জেদ তোমার, কিন্তু আমার ছেলের কোনো ক্ষতি হলে তবে তোমার ভালো হবে না। ছোট মা চলে গেল। দেখতে দেখতে শুনানির তারিখও চলে আসলো। এর মাঝে আরুষের কথার কয়েকজনের সাথে দেখা করলাম। কিছু মানুষ শহরের বাইরে থাকায় তাদের সাথে দেখা হলো না। আজ শুনানি। প্রথমেই পাবলিক প্রসিকিউটর বলতে শুরু করলো, মাননীয় বিচারক, একটা মামলা যেটা রায় অনেকদিন আগেই হয়ে গিয়েছে সেটা আবার পুনরায় আপিল করে তদন্ত করার কি আছে? আসামি তো সেই সময়ে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিল। ক্রিমিনাল লয়ার, সেই সময় কি আসামির পক্ষের কোনো উকিল ছিল? ছিল না। যখন তার হয়ে কথা বলার মতো কোনো উকিলই ছিল না, তখন সেখানে মিথ্যে অপবাদ স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তার পরিবার কেন কোনো লয়ার ঠিক করেনি? কারণ তারা জানতো তাদের ছেলে অপরাধী। মাননীয় বিচারক, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিচারক, আপনারা নিজেদের মাঝে বাক বিতণ্ডটায় সময় নষ্ট না করে নিজ নিজ সাক্ষ্য প্রমাণ প্রদান করুন। পাবলিক প্রসিকিউটর আরুষের কাছে গিয়ে সে সময় তার অবস্থার কথা জানতে চাইল। আপনি সেই সময় রোজ নেশা করতেন, তাই তো? হ্যাঁ। অতিরিক্ত নেশা করার জন্য আপনাকে একবার রিহ্যাবে পাঠানো হয়েছিল, এটা কি ঠিক? হ্যাঁ। মাননীয় বিচারক, উনি মাত্রাতিরিক্ত নেশা করার কারণে তার পরিবার তাকে রিহ্যাবে পাঠায়। সেখানে থেকে এসে সে কিছুদিন স্বাভাবিক হয়ে চললেও এরপর থেকে আবার সেই নেশার জগতে পা বাড়ায়। আমরা সকলে জানি নেশার ঘরে থাকা মানুষের ব্রেন ঠিকমতো কাজ করে না। তাই সে নেশার ঘরে একটা মেয়েকে তুলে নিয়ে আসে অশ্লীলতাহানি করার জন্য এবং হত্যা করে। পরে যখন পুলিশ তাকে গ্রেফতার করে তখন তার নেশা কেটে যায় এবং নেশা অবস্থায় করা তার অপকর্মের কথা ভুলে যায়। আরশ, এমন কিছুই হয়নি। ক্রিমিনাল লয়ার, আচ্ছা আচ্ছা, আপনার সব কথাগুলো মেনে নিলাম। এখন আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন দয়া করে। প্রথম প্রশ্ন, যে জায়গায় খুন হয় তার আশেপাশে প্রায় 3 কিলোমিটারের মাঝে কোনো বাসা নেই, নামানো চলাচল করার মতো কোনো রাস্তা আছে, একটা নদীর কিনারা যেখানে সন্ধ্যার পর নেশাখোর মানুষ ছাড়া কেউ যায় না। তবে ওই মেয়েটা ওখানে আসলো কিভাবে? সে মেয়েকে তুলে নিয়ে এসেছে। দ্বিতীয় প্রশ্ন, আপনি বলেন নেশা অবস্থায় তার সেন্স কাজ করেনি, তাই সে মেয়েকে তুলে নিয়ে অশ্লীলতাহানি করার চেষ্টা করে অতঃপর হত্যা করে। আপনি কি জানেন এই মেয়ের বাসা সেখানে থেকে প্রায় 10 কিলোমিটার দূরে? হ্যাঁ। তো মাননীয় বিচারক, খুব সাধারণভাবে একটা বিষয় খেয়াল করুন। আমি জানি না আমার প্রতিপক্ষ বন্ধুর মাথা ঠিকমতো কাজ করছে কিনা। ওনার বক্তব্য, আরশ সাহেব নেশায় মাতাল হয়ে নিজের সেন্স হারিয়ে মেয়েটাকে হত্যা করেন, কিন্তু মাতাল হবার পরেও তার এই সেন্সটা কাজ করেছিল জন্য নেশা করে 10 কিলোমিটার পথ গিয়ে মেয়েটাকে সেখানে হত্যা না করে আবার সেখান থেকে তুলে তার জায়গায় নিয়ে এসে খুন করলেন। আচ্ছা ঠিক আছে, সেটাও মেনে নিলাম, কিন্তু এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় মেয়েটাকে নিজেদের বাঁচানোর একটু চেষ্টা করলো না? কেন চেষ্টা করেনি? অবশ্যই চেষ্টা করেছেন, কিন্তু আপনার ক্লায়েন্ট তাকে সফল হতে দেয়নি। আমরা সাধারণত নিজেকে কারো থেকে বাঁচাতে হলে প্রতিপক্ষকে আঘাত করার চেষ্টা করি যাতে সে ব্যথা পায় এবং আমরা পালাতে পারি, সেফ জোনে যেতে পারি। কিন্তু পুলিশ আইডেন্টিটি সে সময় না আরশ সাহেবের শরীরে কোনো ক্ষত ছিল, আর না তার পোশাকে কোনো টানা হেঁচড়ার চিহ্ন ছিল। বিচারক, এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? কারণ আইডেন্টিটি তো শরীরে নয়, পোশাকে নয়। সেই সময় যে অফিসার দায়িত্বে ছিলেন এটা তার বক্তব্য, তার ট্রান্সফার হয়, কিন্তু আমরা তাকে আজ এখানে নিয়ে এসেছি। অফিসার এসে উকিলের বক্তব্য সত্যায়িত করে। মামলা প্রায় আমাদের দিকেই। ক্রিমিনাল লয়ার, আমার শেষ প্রশ্ন, আপনি কি বললেন শ্লীলতাহানির জন্য নিয়ে আসা হয়, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টটা হয়তো আপনি দেখেননি। মেয়ের প্রাইভেট পার্টসের কোনো প্রকার সেরকম সিনোড্রোম পাওয়া যায়নি। হতে পারে সে নিজেকে বাঁচাতে চেষ্টা করে বিরক্ত করে মেয়েটাকে হত্যা করে দেয়। তার নিজেকে বাঁচানোর চেষ্টা করার উত্তর আমি আপনাকে একটু আগেই দিয়েছি। পাবলিক প্রসিকিউটর আরশের দিকে যায়। আপনি সেদিন রাতে কী কী নেশাজাত দ্রব্য পেয়েছিলেন, মনে আছে কি তেমন কিছু? বিয়ার সাথে ঘুমের কিছু ওষুধ ছিল। মাননীয় বিচারক,
ওই মেয়েটার পোস্টমর্টেম রিপোর্টে তার রক্তে অতিরিক্ত পরিমাণ ঘুমের ওষুধ এবং এক ধরনের বিষাক্ত ড্রাগস পাওয়া যায়, যা ইনসুলিন দিয়ে পুশ করতে হয়। 5 মিলিমিটারের বেশি যদি কোনো সাধারণ মানুষের শরীরে পুশ করা হয় তবে সে কিছুক্ষণ পরেই মারা যাবে, এবং রোজ সেবন করা মানুষ এই ড্রাগস সর্বোচ্চ 15 মিলিমিটার পর্যন্ত নিতে পারে। এটা এতটাই ভয়ানক। আর ঘুমের ওষুধ আরশ সাহেবের পকেটে ছিল প্রায় 25টার মতো। এখন আমার প্রতিপক্ষ মহোদয় কি বলবেন? এখনই কি বলবেন আপনার ক্লায়েন্ট নিরপরাধ? আমার কাছে ড্রাগসের ইনফরমেশন ছিল না, যার ফলে এই বিষয় নিয়ে আমি কোনো রিসার্চ করিনি। আমার লয়ার আমার দিকে তাকিয়ে আছে। সেদিন বিচারক 10 দিনের জন্য সময় দেন, কিন্তু আরশ বিয়ার এবং ঘুমের ওষুধ একসাথে খেয়েছে। মেয়েটাকে প্রথমেও ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তারপর সুযোগ বুঝে ড্রাগস পুশ করেছে। কোর্ট থেকে বের হয়ে রাফির বন্ধুর সাথে দেখা করলাম। তুমি কি ড্রাগস সম্পর্কে কিছু জানো? আসলে স্যার, এটা আমাদের দেশে অ্যাভেলেবল না। যে কোনো কায়দা করে বাইরের দেশ থেকে নিয়ে এসেছে যে এই কাজটা করেছে। এখন কি করা যায়? কে হতে পারে এই আসামি? ঠান্ডা মাথায় চিন্তা করুন। তবে আমার মনে হয় আপাতত হত্যাকারী না খুঁজে পাওয়া আপনার ভাইকে নিরপরাধ প্রমাণ করা বেশি জরুরি। আগে ওনাকে ছাড়িয়ে নিন, তারপর হত্যাকারীকে খোঁজা যাবে। আজ সবাই কোর্টে উপস্থিত ছিল। আপনি কেন বাসায় বসেছিলেন? আপনার মনে কি বিন্দুমাত্র মায়া নেই? বাসায় ফিরে দাদুর রুমে এসে দাদুকে কথাগুলো বললাম। আমি গিয়ে কি করব? তোমরা সবাই তো সেখানে ছিলেই। শুনেছিলাম আপনার আদরের আরশকে বিগড়ে দিয়েছে। বিশ্বাস করুন, ও বের হয়ে সব থেকে বেশি ঘৃণা আপনাকেই করবে। তুমি তো ঘৃণাই করো। এরপর থেকে না হয় আরশও করবে ঘৃণা। আমি, সেটাও আপনাকে? হা হা হা, অসম্ভব। এমন কিছু কখনো কল্পনাও করবেন না। আপনি মানুষটা আমার জীবনের সব থেকে নিকৃষ্টতর মানুষ, যে ঘৃণারও অযোগ্য। শুধুমাত্র রক্তের সম্পর্ক জন্য কথা বলতে না চেয়েও কথা বলি। নয়তো যেদিন সবটা শুনেছি ওই দিন আপনার জন্য পৃথিবীর আলো বাতাস নিষিদ্ধ করে দিতাম। তবে 10 দিন পর দ্বিতীয় শুনানি ওই দিন যেন আপনাকে সেখানে দেখি। আমি চাই না এরপরে এই পরিবারে বিন্দুমাত্র কোনো বিভেদ থাকুক। রুমে চলে আসলাম। সাধারণত কোনো বিষয় নিয়ে আমরা যখন খুব চিন্তিত থাকি আমাদের মস্তিষ্ক কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ঠিক সেই সময় আমাদের এমন কাউকে প্রয়োজন পড়ে যাকে আমরা ইচ্ছে অনুযায়ী কিছু কথা শুনিয়ে দিতে পারি। এতে যে খুব বেশি কিছু উপকার হয় তেমন কিছু না। সাময়িক একটু পৈশাচিক শান্তি পাওয়া যায়। একটু আগেই সেটা হলো। দুহাতে মাথা চেপে বসে আছি। চণ্ডীমা রুমে কখন আসে সেটা খেয়াল করিনি। এভাবে বসে আছে কেন? মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আরশ ভাইয়াকে নিয়ে তুমি একটু বেশি চিন্তা করছো তো, তাই এমনটা হচ্ছে। কথাগুলো বলতে বলতেই চণ্ডীমা আমার মাথা টিপে দিতে লাগলো। আমি শক্ত করে চণ্ডীমার কোমর জড়িয়ে ধরে আমার মাথা সেখানে চেপে ধরলাম। তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কিছুটা আরাম হবে। চণ্ডীমা হাত বুলিয়ে দিচ্ছে, মাঝে মাঝে একটু একটু চুল টানছে। অদ্ভুত এক প্রশান্তি। কিছুটা কমলো কি? হ্যাঁ, কমছে ধীরে ধীরে। তোমায় একটা কথা বলি। কি কথা? আম্মুর চেনটা মায়াপুকে দিয়েছে। আন্টির চেনটা অবন্তী নিয়েছি আজ। হ্যাঁ, তো তোমার কাছে তো একই রকম একটা চেন আছে, ওইটা আমায় দিবে? তোমার বালিশের নিচে আছে, নিয়ে নাও। চন্দ্রিমা তাৎক্ষণিক বালিশের নিচে হতে চেনটা বের করলো। তুমি পরিয়ে দিবে নাকি আমি পরব? তুমি নিজেই পড়ো। আমি এতক্ষণ চোখ বন্ধ করেই কথাগুলো বললাম, কিন্তু হঠাৎই চন্দ্রিমা বলল, এই চেনটাতে একটা পাথর কম আছে। চন্দ্রিমার কথা শুনে চোখ খুললাম। কি বলছো এসব? চেনের মাঝে আবার পাথর কোথায় পেলে? তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। চন্দ্রিমা দৌড়ে বাইরে গেল। একটু পরেই আবার অবন্তীকে নিয়ে রুমে আসলো। আমি তখনও চোখ বন্ধ করেই শুয়ে আছি। এই চোখ মেলো, কি হয়েছে? এখানে তাকাও। এই দেখো, এই চেনে 5টা হীরের মতো চকচকে পাথর বসানো, কিন্তু এটাতে 4টা, মানে একটা নেই। তুমি এই একটা পাথর বসিয়ে এনে দিবা? তড়িঘড়ি করে উঠে বসলাম। চন্দ্রিমার হাত থেকে চেনটা নিয়ে সোজা ছোটমার রুমে চলে আসলাম। তুমি এমন নকনা করে হনহন করে রুমে চলে আসলে কেন? আপনি আরশকে ছাড়ানোর আগ্রহ দেখাচ্ছে না কেন? কারণ বাইরে ওর বিপদ আছে তাই। আপনি কিভাবে বুঝলেন ওর বিপদ আছে? বিপদ কি নিজে এসে আপনাকে বলে গিয়েছে? কি বলতে চাচ্ছ তুমি? সত্যি করে বলবেন। আপনার বড় ভাই যে একটু অ্যাবনর্মাল ছিল, উনি কি সত্যি মারা গিয়েছে নাকি এখনও বেঁচে আছে? তুমি একজন মৃত মানুষকে নিয়ে এভাবে কথা বলছো কেন? কারণ আমার ধারণা যদি সত্যি হয় তবে ওই মৃত মানুষই কিছুদিন আগে রাতে চোরের মতো চুপি চুপি আপনার কাছে এসে আপনাকে ভয় দেখিয়ে গিয়েছে। এমন কিছু হয়নি। আমার কাছে কেউ আসেনি। এরকম চেন আপনারা 5টি বানিয়েছিলেন। আম্মুরটা মায়ের কাছে, আর বাকি 4টা আপনাদের 4 জনের কাছে আছে। তবে আমি গতদিন চাদর সহ এই চেনটা পেলাম, সেটা কার? বাকি তো থাকে শুধু আপনার মৃত ভাই। তাহলে ওই দিন উনি এসেছিল। তবে উনি জীবিত আছেন?
আপনারা সকলকে মিথ্যা জানিয়েছেন, এমন কিছু না। ও মারা গিয়েছে আজ অনেক বছর হলো। তবে এটা কার আমি জানি না। আমার ভাই তো সাঁতার জানতো না, পানিতে পড়ে মারা গিয়েছে। ওর চেন নদীটাই পড়ে গিয়েছে। আর বাহানা করতে হবে না, তবে আমি ওনাকে খুঁজে বের করবই। আপনি যতই লুকিয়ে রাখুন না কেন, সেদিন রাতে কারোর সাথেই কথা হয়নি তেমন। পরের দিন সকাল সকাল রাফির বন্ধুর কাছে চলে আসি। গতবার যখন এসেছিলাম আরশের ফাইলটা দেখতে, সেখানে একটা এমন পাথর ছিল যেটা মেয়েটার নখের ভেতর থেকে পাওয়া গিয়েছে। তোমার কি মনে হয় এই পাথর এখানে শ্যুট করবে? স্যার, এখানে শ্যুট করবে না, শুধু এই সাদা পাথরটা এই জায়গাতে ছিল। সব কিছু তো ঠিক আছে, তবে ওনারা মিথ্যে বলছে কেন যে উনি মারা গিয়েছে? স্যার, ওই হত্যার আগে মারা গিয়েছে নাকি পরে? মেবি পরে, তাহলে তো হয়েই গেল। কিন্তু স্যার, একটা কথা ঘুরপাক খাচ্ছে। কি কথা? লোকটার সাইকো সমস্যা ছিল, এই জন্য হত্যা করেছে মানলাম, কিন্তু এতটা এক্সপেন্সিভ ড্রাগস কোথায় পাবে উনি? এমনিতেই অনেক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। তুমি আবার নতুন করে মাথায় প্রেশার দিও না। ঠিক আছে স্যার, তবে বিষয়টা ভেবে দেখবেন, সে ভাবা যাবে। তবে এতটুকু শিওর যে আরও হত্যা করেনি, তাই না? জি স্যার। আপনিও এতদিন কনফিউশনে ছিলেন। নেশার ঘরে মানুষ কত কিছু তো করে, পরে আবার ভুলে যায়। সেখানে থেকে বাসায় ফেরার পথে কয়েকবার ভাবলাম, একজন অস্বাভাবিক মানুষ এত এক্সপেন্সিভ ড্রাগস কোথায় পাবে? আসলেই তো। তাছাড়া যতদূর জানি ওনাকে বাইরে তেমন বের হতেও দেওয়া হয় না। তবে কি ছোট মা সত্যি বলছে, নাকি তিনি মিথ্যে বলছেন? কিন্তু মায়ের কাছে সন্তান সব থেকে আগে, তবে তিনি মিথ্যা কেন বলবেন? দেখতে দেখতে শুনানির দিন চলে আসলো। রোজকার নিয়মে কোর্টের কাজ শুরু হলো। বিচারক মহোদয় প্রথমে লয়ারকে সতর্ক দিয়ে দিলেন, আজ উপযুক্ত সাক্ষী পেশ করতে না পারলে মামলা ক্লোজ করে দিবেন। ক্রিমিনাল লয়ার, সেটার প্রয়োজন হবে না মাননীয় বিচারক, কারণ আজ আমি এমন একজনকে পেয়েছি যে একাই সবটা মিটমাট করে দিতে পারবে। ভাগ্যগুণে সে সময় আরশের যেসব বন্ধুরা ছিল সবাইকে আমরা ইনফর্ম করি, এবং সেদিন আরশের সাথে থাকা একজন বন্ধু আমাদের ডাকে সাড়া দেয়। সে নিজের জীবিকার জন্য শহরের বাইরে ছিল দীর্ঘদিন। আরশের বন্ধুকে সাক্ষ্য দেওয়ার জন্য যখন ডাকা হলো, তখন তাকে প্রথমেই পাবলিক প্রসিকিউটর প্রশ্ন করলো, আপনি আরশ সাহেবের কেমন বন্ধু? খুবই কাছের। তাহলে তো এই মামলায় আপনিও জড়িত থাকতে পারেন। এই মামলায় আমি কেন? আরশ নিজেই জড়িত নেই। কিভাবে? আচ্ছা, আপনি এতটুকু নিশ্চিত করুন একজন মানুষ মাতাল অবস্থায় যে কোনো অপরাধ করতে পারে কিনা। হ্যাঁ, তাহলে আপনি কি বলছেন আপনার বন্ধু নিরপরাধ? ক্রিমিনাল লয়ার, আমায় একটু প্রশ্ন করার সুযোগ দিলে হয়তো আমি প্রমাণ করতে পারতাম উনি কিভাবে দাবি করছে ওনার বন্ধু নিরপরাধ। অবশ্যই, সেই অপেক্ষায় তো আছি। ক্রিমিনাল লয়ার আরশের বন্ধুকে প্রশ্ন করল, আপনি এবং আরশ বেশিরভাগ সময় একসাথেই ওই কুড়ে ঘরটায় নেশা করতেন, তাই না? হ্যাঁ, তবে ওই দিন আমার ছোট বোনের বিয়ে ছিল, তাই বিয়ে উপলক্ষে আমি ওকে বিয়ার ট্রিট দিই। আর ঘুমের ওষুধগুলো ওর নিজের ছিল। বিয়ারের সাথে ঘুমের ওষুধ সেবন করার পর কি শরীরের শক্তি বেড়ে যায়? না, তবে শরীর নিস্তেজ হয়ে পড়ে এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তবে রেস্টটা দীর্ঘ সময় থাকে। মাননীয় বিচারক, যদি শরীর নিস্তেজ হয়ে পড়ে তবে ওই মেয়েকে কাঁধে তুলে নিয়ে আসা অসম্ভব। আর মেয়ে নিশ্চয়ই হেঁটে আসেনি। পাবলিক প্রসিকিউটর, কে বলো মেয়ে হেঁটে আসে? ওনাকে জোর করে জবরদস্তি করে তুলে নিয়ে এসেছে। আপনি সেই ঘটনাস্থলে গিয়েছিলেন নাকি জানি না, তবে আমি গিয়েছিলাম। চারপাশে ছিপছিপে প্রাণী পায় সবসময় থাকে। যদি কাউকে জোর করে নিয়ে আসা হয় তবে তার শরীরে একটু হলেও কাদা পানি লেগে থাকবে। কিন্তু সে সময়ে পত্রিকা বা পুলিশের ফাইলে পাওয়া ছবি কোথাও মেয়েটির শরীরে বিন্দুমাত্র কাদা পাওয়া যায়নি। এই থেকে আপনি কি বোঝাতে চাচ্ছেন একজন শক্তির সামর্থ্য লোক মেয়েটিকে অজ্ঞান করে কাঁধে করে ঘটনাস্থলে নিয়ে এসেছে এবং তার শরীরে ড্রাগস পুশ করেছে? ক্রিমিনাল লয়ার আরশের বন্ধুকে আবার জিজ্ঞেস করলো, আরশ সাহেবের কাছে কি কোনো ড্রাগস ছিল ওই দিন, বা ওনার কোনো বন্ধু কি বিদেশ থেকে ড্রাগস পাঠিয়েছিল? না, তাছাড়া ওর খুব কাছের শুধুমাত্র আমি ছিলাম। আরশ সাহেবের কি ওই মেয়ের সাথে কোনো প্রকার সম্পর্ক ছিল? না, ও মেয়েদের থেকে নিজেকে দূরে রাখত। সবসময় একটা কথা বলতো, নেশার হাতে জীবন ধ্বংস করব, তবুও কোনো মেয়ের হাতে জীবন তুলে দিব না। মাননীয় বিচারক, এখন তো পরিষ্কার যে আরশ সাহেব হত্যা করেনি। তাছাড়া একজন মানুষ সুস্থ মস্তিষ্কে বা মাতাল অবস্থায় শুধু তার ওপরে আক্রমণ করে যার প্রতি তার ক্ষোভ থাকে, কিন্তু ওই মেয়ের সাথে তার কোনো প্রকার পারিবারিক বা প্রেমের সম্পর্ক ছিল না। ক্রিমিনাল লয়ার এমন প্রশ্নে পাবলিক প্রসিকিউটর যে উত্তর দিল সেটা শোনার পর আমাদের পরিবারের সবাই থ হয়ে যায়। আপনি হয়তো মামলা নিয়ে তেমন একটা পড়াশোনা করেননি। মেয়েটার সাথে তার কোনো সম্পর্ক ছিল না, এটা আপনাকে কে বলেছে? আরশ সাহেবের বাবা জনাব কাশিম সাহেব এর প্রথম স্ত্রীর মেয়ে ছিলেন ওই মেয়ে।
যার নাম তো শুরুতে সুনয়না ছিল, কিন্তু পরবর্তীতে তার নানি সে নাম পরিবর্তন করে স্নেহা নাম রাখেন। সাধারণত কেউ নিজের সৎবোনকে সহ্য করতে পারে না, তাই এমনটা করা খুব সাধারণ। অদ্ভুত এ কথায় শিহরণ তুলে দিলেন আমাদের সকলের শরীরে। এই একটা কথায় আমাদের পরিবারের প্রায় সকলের চোখেই পানির উপস্থিতি লক্ষ্য করলাম। সেদিনের মতো শুনানি শেষ। এরপরে শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত শোনা হবে। সবাই বাসায় চলে গিয়েছে। আমি এবং রাফির বন্ধু বসে চা হাতে চিন্তা করছি। কথা বলতে বলতেই একটা সিগারেট জ্বালালাম। আপনাকে আজ খুব বেশি চিন্তিত দেখাচ্ছে। উনি যে মেয়েটার কথা বলল, সে আমার যমজ বোন, যাকে এতদিন মৃত বলেই জানতাম। তবে একটা বিষয় তো পরিষ্কার যে এইসব কাজ করেছে সে ভালো করে জানতো সুনয়না বেঁচে আছে এবং সে আমার বোন। ওই রাতে মায়ের ওপর হামলা করে। তাহলে কারণটা কি দাঁড়াচ্ছে? এমন কেউ এসবের সাথে জড়িত যে আপনার পরিবারকে ঘৃণা করে, আপনার পরিবারকে শেষ করতে চায়। আমার মনে হয় স্যার, আপনার ছোট মার সেই ভাই এখনও জীবিত আছে। আমাদের একবার ভালো করে খোঁজা উচিত। সে কথাও এখনও বিশ্বাস করে উঠতে পারছি না। কেন স্যার? উনি আমার পরিবারকে ঘৃণা করবেন, কিন্তু আরস তো আমাদের পরিবারে কেউ না। আরস তো ওনার ভাগ্নে। তাহলে উনি আরসকে কেন ফাঁসাবেন? সব কিছুই কেমন যেন গোলমেলে। তবে ওই চেনটা কার? এদিকে তো মনে হয় উনি বেঁচে আছেন। না, এভাবে হচ্ছে না। আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। মনে হচ্ছে মস্তিষ্কে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। তবে আমার বোনটাকে যদি একবার দেখতে পারতাম। আচ্ছা, রাত হয়ে গেছে, চলো বাসায় চলে যাই। আমার বাইকে করে আপনাকে এগিয়ে দিয়ে আসি, চলুন। এখন আমরা দুজনেই আমাদের বাসার সামনে। তো স্যার, আপনি গিয়ে রেস্ট করুন। আগামী সপ্তাহে তো আবার শুনানি আছে। তুমি আমার একটা কাজ করতে পারবে? কী কাজ? মেয়েটা সত্যি আমার বোন কি না সেটার খোঁজ নিতে পারবে? আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বাসার সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবার মুখে গম্ভীর ভাব। আপনারা এখনও ঘুমিয়ে পড়েননি? আব্বু আমি জিজ্ঞেস করলো, তুমি কি জানতে মেয়েটা সুনয়না ছিল? আমিও আজকেই শুনলাম। আমি যদি একটু দায়িত্বশীল হয়ে খোঁজ নিতাম, তবে হয়তো আমার মেয়েটা বেঁচে থাকতো আর আমার ছেলেও বাসায় থাকতো। আব্বু চোখ মুছতে লাগলো। আপনার উচিত ছিল, কিন্তু সেটা তো আপনি করেননি। আপনার 4 জন সন্তানের মাঝে শুধু অবন্তীর জন্য আপনি একজন আদর্শ পিতা হতে পারেন, কিন্তু বাকি 3 জনের কাছে আপনি একজন ব্যর্থ পিতা। চন্দ্রিমা মায়া দুজনেই রুমে আসে। ওদের দুজনকে নিয়ে রুমে আসলাম। আমি বেডে বসে আছি। চন্দ্রিমা এসে জিজ্ঞেস করলো, তুমি খাবে না? না, ইচ্ছে করছে না। তোমরা দুজনেই সাবধানে থেকো। হয়তো পরবর্তী কোনো আক্রমণ হলে সেটা তোমাদের ওপর আসতে পারে। কারণ যে এই কাজগুলো করেছে তার টার্গেট আমার পরিবার। আমরা তো তোমার পরিবার নই। দরজার পাশে দাঁড়িয়ে থেকে অবন্তী বলল, তুমি কখন আসলে? তুমি যে আব্বুকে এসব বললে, তুমি জানো আব্বুকে আমি কতদিন কান্না করতে দেখেছি তোমাদের জন্য, বড় মার জন্য। হয়তো উনি পরিস্থিতির জন্য তোমাদের পাশে থাকতে পারেনি, এই জন্য তুমি ওনাকে ব্যর্থ পিতা বলতে পারো না। আমি অন্তত তোমার থেকে এমন কিছু আশা করিনি ভাইয়া। অবন্তী আমায় কথা বলার সুযোগ না দিয়েই চোখ মুছে দৌড়ে চলে গেল। ভাইয়া, অবন্তী তোমায় অনেক বেশি ভালোবাসতো, সেটা তুমি জানো। কিন্তু তুমি আজ সত্যি ওকে অনেক আঘাত করেছ। তুমি তো জানোই মেয়েরা তার বাবার সম্পর্কে কোনো কটু কথা সহ্য করতে পারে না। তাদের হৃদয় কেঁপে ওঠে। তখন তো মাথায় অনেক প্রেশার ছিল, কি বলতে কি বলে দিয়েছি। কিন্তু এখন কি করব? তোমার উচিত সময় থাকতেই ওর রাগ ভাঙানো। সময়ের সাথে সাথে শুধু রাগ না, রাগ করার কারণে দূরত্ব বেড়ে যায়। রুম থেকে বের হলাম, কিন্তু সেদিনের সেই অদ্ভুত মানুষটাকে আজ আবার দেখলাম। চারদিকে চোরের মতো করে তাকাচ্ছে। এখনই কি ধরে ফেলবো? না, আগে দেখা যাক কার রুমে যায়। যেটা আমি কখনোই ভাবিনি সেটাই দেখতে হচ্ছে। লোকটা চুপি চুপি দাদুর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি সেখানে দাঁড়িয়ে থাকতেই ছোট মা যখন চায়ের ট্রে হাতে নিয়ে তাদের জন্য চা নিয়ে গেল, সেটা দেখে আরও অনেক বেশি অবাক হয়ে গেলাম। একটা মানুষ রাতের আধারে চুপি চুপি বাসায় আসলো, তাকে আবার আপ্যায়ন করা হচ্ছে। কে উনি? অবন্তীর রুমের বাইরে দাঁড়িয়ে নক করলাম। দরজা খোলাই আছে। আমায় ভেতরে যেতে দেখে অবন্তী কাঁথা পুরো শরীর ঢেকে শুয়ে পড়ল। খুব বেশি রাগ করছো? আমি কেন রাগ করব? আমি তো তোমার পরিবারের কেউ নই। তোমার পরিবার তো ওই মায়াপু আর চন্দ্রিমা। আমার ভুল হয়েছে তো। রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি। তুমি তো জানোই আমি তোমায় কতটা ভালোবাসি, তাই না? কচু বাসো। আচ্ছা বাবা, ক্ষমা করার জন্য কি ঘুষ দিতে হবে? আইসক্রিম? জানতাম এই ওষুধে কাজ হবে। কিন্তু এত রাতে কি দোকান খোলা পাওয়া যাবে? পাড়ার মোড়ের দোকানটায় অনেক রাত অবধি খোলা পাওয়া যায়। অবন্তী এবং আমি রাস্তায় হাঁটছি। ল্যাম্পপোস্টের আলোয় হাঁটতে অদ্ভুত এক ভালো লাগা মিশে থাকে। অবন্তী, একটা কথা বলি। কি কথা? তখন আমার কথাটা খুব খারাপ লেগেছে তোমায়, তাই না? অবন্তী চুপচাপ, শুধু একবার আমার দিকে তাকালো।
তুমি যখন জানতে পারো তোমার বাবা জীবিত আছে কিন্তু তিনি কখনো তোমাদের খোঁজ করেনি, তখন তুমিও আমার মতোই কথা বলতে। এখানে একটা কথা তুমি বলতে পারো, পরিস্থিতি। দিনে ছোট মা সবসময় ওনার সাথে ছিল না। একটা সময় করে 2-4 মিনিট কথা বললে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত না। আমিও নিজেকে বোঝাই যে উনি পরিস্থিতির শিকার, কিন্তু পরক্ষণে এসব মনে আসে। প্রকৃতপক্ষে ওনার কখনো ইচ্ছেই কাজ করেনি আমার সাথে কথা বলার, নয়তো আম্মুর সাথে দেখা করতো, কখনো আমার সাথে দেখা করেনি। তুমি কান্না করছো? কান্না করছি না। জমানো কথাগুলোর মাঝে যেগুলো মুখে প্রকাশ করতে পারছি না সেগুলো চোখ বেয়ে পড়ছে। হঠাৎই অবন্তী বলল, ভাইয়া, ওই লোক দুজন আমাদের বাসার দালানের সামনে কি করে? কথা বলবি না। আমি চুপি চুপি গিয়ে দেখছি। খুব সাবধানে এগিয়ে গিয়ে 2 হাতে দুজনের হাত ধরে ফেললাম, কিন্তু সেখানে থেকে একজন আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালালো। কিন্তু অন্যজন পালাতে পারেনি। যিনি পালিয়ে যায় উনি পুরুষ ছিল, কিন্তু আটকে পড়েন যিনি, তিনি একজন মহিলা। অবন্তী দৌড়ে এসে তাকে শক্ত করে ধরে ফেলল। মুখটা ঢাকাছে। অবন্তী মুখ খুলে থ হয়ে গেল। ভাইয়া, ইনি সে, যে মেয়ে যিনি মায়াপু হয়ে বাসায় এসেছিল। মেয়েটা কি একটা স্প্রে আমাদের দুজনের চোখে দেওয়ার চেষ্টা করে। পরদিন সকালে খাওয়া শেষ করে ছোট মাকে জিজ্ঞেস করলাম, গতকাল লোকটা কে ছিল? উনি খুব সাধারণভাবে উত্তর দিল, উনি উকিল। তোমার দাদুর সম্পত্তির ভাগ করার জন্য ওনাকে ডাকেন। উনি তো সেটা দিনেও করতে পারেন, তবে রাতের অন্ধকারে কেন সেটা উনি ভালো বলতে পারবেন। ছোট মা আজ বিন্দুমাত্র কিছু লুকানোর চেষ্টা করেননি, কারণ তার কথায় আজ কোনো জড়তা নেই। তখন বেলা 12টা নাগাদ হবে। অবন্তী রুমে আসলো। চন্দ্রিমা, মায়াপু রুমে একা আছে, ওনার কাছে যাও একটু। চন্দ্রিমা বাঁকা চোখে অবন্তীর দিকে তাকালো। আচ্ছা বাবা, ঠিক আছে। ভাবি প্লিজ, মায়াপুর কাছে যাবেন একটু? বারবার মনে করে দিতে হবে কেন শুনি? আর হবে না, এখন যাও। তোমাদের ভাই বোনের মাঝে এত কি গোপন কথা শুনি? ভাইয়াকে আরেকটা বিয়ে দিয়ে দেব। আমি কোথাও যাব না। আমি তাদের দুজনের কর্মকাণ্ড দেখে মুচকি হাসি। ভাইয়া, তুমি কিছু বলছো না কেন? চন্দ্রিমা, তুমি যাও। চন্দ্রিমা আর কিছু না বলে উঠে হনহন করে চলে গেল। ভাইয়া, মেয়েটাকে কি করব? সকালে খাবার দিয়েছিলে? হ্যাঁ। ওই রুমে কেউ যায় না তো শিওর? আমি কখনো কাউকে যেতে দেখিনি। আচ্ছা চলো, মেয়েটার সাথে কথা বলি। এখন যদি চিল্লায় তবে সবাই জেনে যাবে। চলো আগে যাই। অবন্তীর সাথে বাসার বাইরে একটা পরিত্যক্ত রুম আছে অনেক আগের, সেটাতে চলে আসলাম। গতরাতে মেয়েটি অনেক পালানোর চেষ্টা করেও পালাতে পারেনি। তাকে আমরা এই রুমে বেঁধে রেখেছিলাম। দেখুন, আপনি যদি ভদ্রভাবে আমাদের সাথে কথা বলতে রাজি হন তবেই আমি আপনার মুখ খুলে দেব। মেয়েটি শান্ত হয়ে বসে আমার কথা শুনল। অবন্তীকে ওনার মুখ খুলে দিতে বললাম, এত রাতে আপনি এখানে কি করছিলেন এবং সাথের উনি আপনার কে? মেয়েটি কিছুক্ষণ নীরব থেকে বলল, উনি আমার বাবা। আপনারা চোরের মতো চুপি চুপি এই বাড়িতে ঢুকতে চেষ্টা করছিলেন কেন? এর আগেও তো ঢুকেছিলেন মনে হয়। আমি কখনো ঢুকিনি, তবে আমার বাবা মনে হয় ঢুকেছিল এর আগেও। মেয়েটি অবন্তীর গলার চেনটা দেখে অবন্তীকে জিজ্ঞেস করে, এটা তোমার বাবার চেন তাই না? হ্যাঁ, আমার বাবারও এমন একটা চেন আছে। মেয়েটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। ঠিক এমনই চেন আছে? হ্যাঁ। উনি সেটা কোথায় পেয়েছেন? সেটা কখনো বলেনি। আপনি আমার বাসায় গিয়েছিলেন কেন? বাবা পাঠিয়েছিল আপনার আম্মুর রুমে ভালো করে খুঁজতে। কি খুঁজতে গিয়েছিলেন সেটা বলবো না, তবে আমি আপনাদের সকলকে চিনি। বাবা সবসময় বলতেন আপনারা আমাদের আত্মীয়, কিন্তু আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি সেটা এখনও বলেনি। আপনার বাবাকে এখন কোথাও পাওয়া যাবে? তারপর ওনার থেকে শুনবো আপনি আমাদের কেমন আত্মীয়। আমি জানি না গতকাল আপনারা কেন এসেছিলেন এই বাসায় কারোর সাথে দেখা করতে, কিন্তু কার সাথে দেখা করে সেটাও আমার অজানা। অবন্তে ওনার মুখ বেঁধে দাও। উনি যখন কিছু জানে না তবে ওনার মুখ খোলা রেখে কী কাজ? অবন্তীকে সাথে নিয়ে বাসার পাশের একটা টং দোকানে চা খাচ্ছি। ভাইয়া, মেয়েটাকে কি ওখানে রেখে দেব? হ্যাঁ, বাসার বাইরের রুমে থাক, তবে কাল সকালে ওনাকে এমন জায়গায় শিফট করব যেটা কেউ জানতেই পারবে না। চায়ের বেল দিয়ে হাঁটতে লাগলাম। অবন্তী জিজ্ঞেস করলো, আমি তোমায় এত ধীরে বললাম, কিন্তু তুমি এত লাউডলি বললে কেন? আমাদের পিছনে সবসময় স্পাই থাকবে এখন, এই জন্য সেটার একটা সুযোগ নিতে চাচ্ছি আজ। কেমন সুযোগ? সময় আসলে ঠিক বুঝতে পারবে, শুধু একটু অপেক্ষা করো। তবে অবন্তী, তোমার কি মনে হয় তোমার বড় মামা এখনো বেঁচে আছেন? তোমার আম্মু আমাদের মিথ্যা বলেছেন বারবার। কিভাবে? তোমার গলার চেন, যেটা 5 জনের কাছে ছিল, কিন্তু 4 জন আছে, একজন নেই, সেটাই তোমার বড় মামা। আবার এই মেয়ে বলছে ওনার বাবার কাছে এমন একটা চেন আছে
যেটা শুধুমাত্র তোমার মামার কাছে থাকার কথা। এত ডিপলি তো চিন্তা করিনি। তোমায় আর একটা কথা বলবো। কি কথা? তোমার গলার চেইনটা খোলো। অবন্তী চেইনটা খুলে আমার হাতে দিল। এই যে 5টা পাথর আছে না, কিন্তু পঞ্চম যে চেইনটা, যেটা এখন আমার কাছে আছে, তার একটা পাথর নেই। যে পাথরটা সুনয়নার নখের মাঝে থেকে উদ্ধার করা হয়। এর থেকে কিছু কি বুঝতে পারলে? মানে এই মেয়ের বাবা অর্থাৎ আমার বড় মামা আপুকে হত্যা করেছে। আমার ধারণা আপাতত সেটাই। রাতে খুব সাবধানে ছাদের এক কোণায় দাঁড়িয়ে ঘরটা দিকে নজর রাখছি। রাফির বন্ধুকে আগে থেকে জানিয়ে রেখেছিলাম। রাত তখন প্রায় 12টা হবে। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। সে সময় একটা শব্দ কানে আসলো। কেউ একজন ধূপ করে মাটিতে পড়ে গেল। আমি দৌড়ে নিচে চলে আসলাম। আমার ধারণায় ঠিক, লোকটা আমার পাতানো জালে ধরা দিয়েছে। ঘরের মাঝে আসা যাবে এমন সবগুলো পয়েন্টে খুব নিখুঁতভাবে অজ্ঞান করার স্পেস সেট আপ করে রেখেছিলাম। কারণ আমার ধারণা ছিল মেয়েকে বাঁচাতে বাবা অবশ্যই আসবে। চায়ের দোকানে এতগুলো মানুষের ভিড়ে কেউ না কেউ আমাদের কথা শুনছিল। রাফির বন্ধু চলে আসলো। দুজন মিলে ওনাকে শক্ত করে বেঁধে ফেললাম। স্যার, কতক্ষণ লাগবে জ্ঞান ফিরতে? প্রায় 1 ঘন্টা। তুমি চাইলে বাসায় যেতে পারো। না স্যার, আমি এক অদ্ভুত মামলার সাক্ষী হতে চাই। আপনি শিওর তো উনিই খুনি? সেটা ওনার থেকেই শুনে নিব। বেশ কিছু সময় অপেক্ষার পর জ্ঞান ফিরতে শুরু করলো। কিছুক্ষণের মাঝে শরীরের শক্তি ফিরে আসলো। নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচণ্ড শক্তি অপচয় করছে। এতটাও সহজ হবে না। খুব শক্ত করে বাধা আছে। সুমন, ভালোই ভালোই আমায় ছেড়ে দাও। স্যার, উনি আপনার নামও জানে? উনি আমাদের আত্মীয়, নাম জানবে এটাই স্বাভাবিক। লোকটা রেগে গিয়ে বলল, আমার মেয়ে কোথায়? ও ঠিক আছে তো? সেটা ডিপেন্ড করবে আপনার উত্তরের ওপর। সুনয়নাকে হত্যা করেছেন কেন? আমি কাউকে হত্যা করিনি। তাছাড়া আমি কেন ওকে হত্যা করব? আপনার টার্গেট পূরণ করতে। কিসের টার্গেট স্যার? সেটা উনি বলবে। এই চেনটা আপনার, যেটা গতদিন এই বাসায় ঢুকে হারিয়ে ফেলেছিলেন। এমন চেন আরও 5টা আছে। এটা দিয়ে কিভাবে প্রমাণ হয় আমি খুনি? আরও 5টা কিভাবে? তোমার দাদি এটা আমায় বানিয়ে দিয়েছিল। তোমার দাদুর দ্বিতীয় স্ত্রী ছিল আমার মা, কিন্তু উনি সেটা অস্বীকার করেন। কখনো আমাদের খোঁজ নিতেন না। তবে বড় মা খুব ভালো ছিল। উনি তোমার বাবার কাছে এই চেনটা রেখে একই চেন আমাকে দিয়েছিল। এরপর উনি আমাকে বিদেশে যাওয়ার টাকা দেয়। তাহলে এই চেন আপনার? তবে তো আপনি হত্যা করেছেন। এ থেকে কিভাবে প্রমাণ হয় আমি খুনি? সুনয়নার শরীরে যে ড্রাগস পাওয়া যায়, সেই ড্রাগস এই পুরো এলাকায় শুধু মাত্র আপনার কাছেই আছে। উনি ড্রাগসের বিজনেস করেন স্যার? না, উনি ড্রাগসে আসক্ত। উনি বিদেশে ছিলেন অনেক দিন। সেখানে থাকা সময় থেকে উনি ড্রাগসগুলো পুশ করেন নিজের শরীরে। দেখুন, আপনার মেয়ে সবটাই বলে দিয়েছে। আপনি শুধু শুধু সময় অপচয় করলে আপনারই কষ্ট হবে। আমি কিছুই বলবো না। আমি খুন করিনি। লোকটার মুখ বেঁধে বাইরে চলে আসলাম। স্যার, আপনি জানতেন উনি সম্পর্কে আপনার চাচা হয়? হ্যাঁ, এটা আমি আম্মু এবং ছোটমা জানতাম। এখন দাদু জানে, কারণ দাদু সেখানে বেশি দিন ছিলেন না। কিন্তু দাদি সবটা খেয়াল রাখত। আপনি এত কিছু কিভাবে জানলেন? ভুলে যেও না, আমি একজন ডিটেকটিভ। কিন্তু স্যার, উনি তো কিছুই স্বীকার করছেন না। ওনার মেয়েকে ওনার সামনে এনে টর্চার করি। সব কিছুরই একটা লিমিট থাকে, কিন্তু নেশার লিমিট পেরিয়ে গেলে অবস্থা গুরুতর হয়ে যায়। বুঝতে পারিনি। ওনার সামনে ওনার মেয়েকে নিয়ে যতই টর্চার করো, মুখ খুলবে না। কিন্তু ওনার ড্রাগস নেওয়ার সময় হলে যদি ড্রাগস না পায়, তবে মৃত্যু যন্ত্রণা ওনাকে করে করে ব্যথা দেবে। সেই সময় যেন অপেক্ষা করো। হয়তো আর মাত্র 2-1 ঘন্টা। তোমাকে যেটা নিয়ে আসতে বলেছিলাম সেটা এনেছ? হ্যাঁ স্যার। কিছুক্ষণ পরেই ঘরের ভিতরে ছটফট করতে শুরু করলো। হয়তো সময় ঘনিয়ে এসেছে। আমরা দুজন আবার ঘরের মাঝে ঢুকলাম। লোকটা প্রচণ্ড ছটফট করতে শুরু করলো। আপনি যদি সত্যিটা বলেন, তবে আপনার ওষুধ আপনি পেয়ে যাবেন, যেটা এখন আমার হাতে আছে। নয়তো আপনার কী অবস্থা হবে সেটা আপনি ভালো করেই জানেন। বেশ কয়েকবার বলার পর বলতে রাজি হলো। ড্রাগস পুশ করার কিছুক্ষণ পর লোকটা স্বাভাবিক হলো। এখন বলুন, নয়তো পরবর্তী সময় আর এটা পাবেন না। কারণ আপনার রিজার্ভে যতটুকু ছিল সবটাই আমার কাছে। আমি যতদূর জানি, নতুন করে নিয়ে আসার জন্য যে টাকার দরকার সেটা আপনার কাছে নেই, যেটার জন্য আপনি দাদুকে প্রেশার দিচ্ছেন। তোমার দাদুকে আমার মা বলেছিল আমায় কিছু সম্পত্তি দিয়ে দিতে, কিন্তু উনি আমায় সন্তান হিসেবে স্বীকৃতি দেননি। বিদেশ থেকে বাসায় আসার পর বিজনেস শুরু করি। হঠাৎ জুয়ার জগতে চলে গিয়ে সবটাই হারিয়ে নিঃস্ব হয়ে যায়। কিন্তু তোমার দাদু তো আমায় সম্পত্তি দিবে না। তার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম এই পরিবারের সবাইকে এক এক করে শেষ করব। পরে আইনে তো সব কিছু আমার হবে। কেউ জানতেই পারবে না সবাই কিভাবে মারা গিয়েছে।
সবাই জানবে স্বাভাবিক মৃত্যু। কাকে কাকে এখন পর্যন্ত খুন করেছেন। সুনয়নাকে দেখার জন্য গিয়ে ওদের খাবার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপর ওকে তুলে নিয়ে আরশের কাছে যায়। গিয়ে সেখানে ড্রাগস পুশ করি। ভেবেছিলাম এক ঢিলে দুই পাখি মারব, কিন্তু এত বছর পর তুমি আবার সেই পুরাতন জিনিস বের করবে কখনোই কল্পনা করিনি। শুধুই সুনয়নাকে মেরেছিলে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে অন্য কোথাও দেখা হবে। আমরা দুজন বাইরে চলে আসলাম। এই ভিডিওটা তোমায় সেন্ড করছি। শুনানির দিন দেখাবে। স্যার, আপনার ছোট মা কি তবে ওনার দলে? না। তাহলে উনি যে আরশকে ছাড়াতে না করলো? এই ভদ্রলোক দাদুকে হুমকি দিয়েছিল যদি আরশ বাইরে আসে তবে উনি এর ক্ষতি করবে। কিন্তু মায়েরা কি আর সন্তানের ক্ষতি হতে দিতে চায়? মায়ার ওপরে কি উনি হামলা করেছিলেন? না, মায়ার ওপর হামলাটা ছোট মার সাজানো নাটক ছিল, যাতে আমরা ভয় পেয়ে যাই। শুধুমাত্র সম্পত্তির জন্য কত কিছু। লোকটা যদি আমার বোনকে না মারত তবে ওনাকে না ধরিয়ে দিয়েই আমি আরশকে ছাড়াতাম, কিন্তু উনি আমার বোনকে মেরেছেন। পরের শুনানিতে ওনার বক্তব্যে আরশ মুক্তি পায়। সময় গড়িয়ে গেল। আমার ঘর আলো করে একটা রাজকন্যা জন্ম নিল। চন্দ্রিমা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজ একজনকে দেখতে যাব। আচ্ছা, মায়াও আছে। সেন্ট্রাল জেলে আসলাম আমার বোনের খুনিকে দেখতে। তুমি কাকেই দেখতে আসছো? সুনয়নার খুনিকে। তুমিই দেখা করো, আমরা করব না। আচ্ছা, তোমরা আমার থেকে কিছুটা দূরে থেকো। ওদের সাথে নিয়ে আসলাম। ওরা রুমের বাইরে, কিন্তু রুম থেকে ওদের স্পষ্ট দেখা যাচ্ছে। তুমি এখানে কেন? আপনাকে দেখতে আসলাম, দেখাতে আসলাম। কি আপনি আমার পরিবারকে শেষ করতে চেয়েছিলেন না? এই দেখুন, আমার পরিবার কোলে হাসছে। সব থেকে মজার বিষয় কি জানেন? ওই কোলটা আপনার মেয়ের। মানে? আপনার স্ত্রী 3 জন কন্যা জন্ম দেন জন্য আপনি তাকে ডিভোর্স দিয়ে বড় মেয়েকে নিয়ে ওনাকে ছেড়ে গিয়েছিলেন। ওই দেখুন, মেজো মেয়ে মায়া আর ছোট মেয়ে চন্দ্রিমা। তারা জানে না আপনি তার বাবা। জানলে হয়তো ঘৃণায় সুসাইডও করতে পারে। লোকটার চোখে পানি চলে আসে। আমি লোকটার কানে কানে বললাম, আপনি যে মহিলাকে খুন করেছিলেন সেই মহিলায় আপনার রক্তকে খুব যত্নে মেয়ের আদরে বড় করেছে। খুব কি দরকার ছিল আমার নিষ্পাপ মাটাকে মেরে ফেলার? যাই হোক, আপনার মেয়ের কোলেই আমার নতুন মা এসেছে। আপনার মেয়ের কোলেই আমার পরিবার বৃদ্ধি পাবে। কিন্তু আপনি কখনো কোনো দিন বাবার পরিচয়ের সামনে যেতে পারবেন না। ভালো করে দেখুন, ওইটা আমার চন্দ্রিমা, আমার মেয়ের আম্মু, আপনার মেয়ে। সমাপ্ত। জানি না কেমন হয়েছে, তবে ভালো করার চেষ্টায় ছিলাম। হয়তো একটু তাড়াহুড়ো করে ফেলেছি। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।